তো আমি দেখতে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমাদের পূর্ব নির্ধারিত লাইভ ক্লাস ম্যাথ এবং ফিজিক্সের যে সাজেশন আইসিইউ ব্যাচের ক্লাস হওয়ার কথা ছিল সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সবাই একটু দ্রুত জয়েন দাও এবং জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা একটু আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার দিয়ে আসি যাতে গ্রুপগুলোর পোলাপান ক্লাসে যুক্ত হতে পারে। তো 1 মিনিটেই আমরা ক্লাসটা শুরু করব, দ্রুত তোমরা জয়েন দিয়ে ফেলো। আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হয়ে গেছে। আজকে একটু শুরুতে আমরা লেট করে ফেলছি, তো খেয়াল করো আমাদের যে আইসিইউ ব্যাচের কথা বলা হয়েছিল, আমরা যদি একটু শুরু করে দিই এখন থেকে ক্লাসটা। তো তোমরা এই যে লাস্ট 10 দিন, এই 10 দিনের জন্য আমরা কিন্তু ম্যাথ এবং ফিজিক্স তোমাদের শেষ করে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। এখানে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা। দেখো এখানে তার রুটিনটা দেয়া আছে অলরেডি, যেখানে আমরা 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা রুটিন দিছি। আজকে যে এরকম 2টা ক্লাস হবে তোমাদের, শুধু ক্লাস হবে না, তুমি দেখো আমাদের যে ক্যাপশন আছে পেজের ক্যাপশনের উপরে কিন্তু এই স্লাইড দেয়া আছে, উপরে স্লাইড আছে, সাথে কি আছে, এই যে ক্লাস শেষ করেই তুমি একটা পরীক্ষা দিবা, পরীক্ষার লিঙ্ক আছে, তাই না? কমপ্লিট একটা প্রস্তুতি। আমরা যখন 25 তারিখে চলে যাব দেখবো যে আমাদের একবার রিভিশন হয়ে গেছে। তাইলে আজকে আমাদের কাজ হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ 50টার প্লাস টপিক নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে এই স্লাইডগুলো তোমরা আবার পড়বা এবং মোটামুটি 100 মার্কের একটা পরীক্ষা দিবা। তাইলে দেখা যাবে আজকে দিনের মধ্যে তোমার 2টা চ্যাপ্টার পড়া শেষ হলো, সরল রেখা এবং কাজ শক্তি ও ক্ষমতা। এরকম করে বাকি 10 দিনের মধ্যে আমরা আমাদের ম্যাথ আর ফিজিক্সটা রিভিশন দেওয়া শুরু করব। পাশাপাশি কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য গ্রুপে আমাদের পেজে আমাদের কাজকর্ম হবে, তোমরা সেখানে অ্যাড থাকবা। তো অনেকজনই চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করে দিই, তাই না? আবু সাইদ ওয়ালাইকুম আসসালাম, শেখ মুন্না ওয়ালাইকুম আসসালাম। তো আমরা ক্লাসটা শুরু করে দেই, চলো বেশি কথা না বাড়াই। খেয়াল করো আমরা আলোচনা করব প্রথমত সরল রেখার স্থানাঙ্ক নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই স্থানাঙ্ক যে বিষয়গুলো আলোচনা করা হয়, একটা হচ্ছে আমাদের পোলার, আরেকটা হচ্ছে কার্টেসীয়। তবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনাতে রাখবো না। আজকে আলোচনা যেহেতু সাজেশন যেগুলো আসার মতো, আমাদের আজকের আলোচনা হবে পরামিতিক নিয়ে।
পরামিতিক জিনিসটা একটু ইম্পর্টেন্ট এবং এটা আমাদের মনে রাখতে হয়। এই দুটো আমরা মোটামুটি পারি, যে পোলার হচ্ছে আর আর থিটা, কার্টেসীয় হচ্ছে এক্স আর ওয়াই, তাই না? এদের রূপান্তর আমরা পারি। তো আমাদের ফোকাস আজকে যেটা থাকবে সেটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক নিয়ে। অ্যান্ড পরামিতিক জিনিসটা কি, তুমি খেয়াল করবা পরীক্ষাতে এইরকম জিনিস পরীক্ষাতে খুব আসে, এক্স ইকুয়াল টু 3 tan থিটা, ওয়াই ইকুয়াল টু সেক থিটা, কার্টেসীয় সমীকরণ কি হবে, এরপর আসে এটি স্কোয়ার 280 বিন্দুর সঞ্চার পথ কেমন হবে। এই যে এই স্থানাঙ্কগুলো যেখানে এক্স আর ওয়াই, এক্স এবং ওয়াই তৃতীয় আর একটা কোনো চলক দ্বারা প্রকাশ হয়, পরিবর্তনশীল কোনো একটা চলক দ্বারা কি হয়, পরিবর্তনশীল চলক দ্বারা প্রকাশিত হয়, চলকে প্রকাশিত হয়, সেই জিনিসটাকে আমরা বলি পরামিতিক। হ্যাঁ, আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে পরামিতিক। এখন কথা হচ্ছে পরামিতিক যদি থাকে, সে তোমাকে এরকম দিল সেক থিটা ট্যান থিটা এর সঞ্চার পথ, খেয়াল করো এরকম প্রশ্ন আমাকে দিবে সেক থিটা ট্যান থিটার সঞ্চার পথ কি হবে। তাহলে এখানে আর আর থিটাও নাই, এক্স আর ওয়াই নাই, তার মানে এটা হচ্ছে একটা পরামিতিক সমীকরণ। এখন পরামিতিক সমীকরণ সলভ করার যে পরামিতিক স্থানাঙ্ক আছে সেটা সলভ করার যে নিয়ম সেটা হচ্ছে তুমি কি করবা, এই সেক থিটা যেটা আছে এটার থেকে তো এক্স কল্পনা করবো, আগে সমীকরণে রূপান্তর করে নিব। তাইলে ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে। তুমি প্রথমে সমীকরণে রূপান্তর করে নিবা, এরপরে চিন্তা করবা এখান থেকে এই থিটাটাকে আমার বাদ দিতে হবে, যে পরিবর্তনশীল চলক আছে সেটাকে আমার বাদ দিতে হবে। এখন কিভাবে বাদ দিতে পারি ভাইয়া, দেখো সেক থিটার ট্যান থিটার মধ্যে একটাই সম্পর্ক আমরা জানি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1। সো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি এবং বর্গ করে সেটাকে বাদ দিই, তাহলে কিন্তু সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা চলে যাবে, শুধু এক্স আর ওয়াই থাকবে। আর এক্স আর ওয়াই মানে কি, কার্টেসীয় স্থানাঙ্ক। পরামিতিক পাইলে আমাদের এই কাজটাই করতে হবে, যে পরিবর্তনশীল চলকটা থাকবে সেটাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে সবসময়। তাহলে এখানে কি হইতো, এখানে হতো এক্স স্কোয়ার সেক স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তুমি কি করতা, এই দুটাকে বাদ দিতা, বাদ দিলে কি চলে আসতো, বিয়োগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা দেখতে কেমন, এটা একটা অধিবৃত্ত, তাই না, এটা একটা অধিবৃত্ত। সো এই হইতো আমাদের পরামিতিক স্থানাঙ্কের রূপান্তর। আজকের ফোকাস থাকবে আমাদের পরামিতিক স্থানাঙ্কের উপরে। হ্যাঁ, আচ্ছা ঘটনাটা বুঝতে পারছি কিনা, পরামিতিক স্থানাঙ্কের রূপান্তর একটু জানাই দাও তো। আচ্ছা তাহলে তোমরা এবার সলভ করো দেখি। এই যে এই পাশে আমি যদি এটাকে দিই, এখানে খেয়াল করো এর অধিবৃত্তের কার্টেসীয় স্থানাঙ্ক কি হবে, দেয়া আছে এক্স ইকুয়ালস টু 3 tan থিটা, আর একটা কি দেয়া আছে ওয়াই ইকুয়াল টু 2 sec থিটা। দেখো সিমিলার প্রশ্ন, শুধু এখানে 3টা এক্সট্রা আসছে 2টা এক্সট্রা আসছে, তাই না, 3টা এক্সট্রা আসছে 2টা এক্সট্রা আসছে। তাইলে আমাদের কাজ কি হইতো, আমরা বলছি এই জিনিসটাকে আমার স্কোয়ারে রূপান্তর করতে হবে, এই জিনিসটাকে আমার স্কোয়ারে রূপান্তর করতে হবে। সো আমি x/3 করব, x/3 মানে x²/3 স্কোয়ার ইকুয়াল টু tan স্কোয়ার থিটা চলে আসবে ভাইয়া। আর এটা কি হবে, এটা হবে y²/2 স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। এবার তুমি বাদ দাও। এবার একটা জিনিস খেয়াল করো, আমার সূত্র কি ছিল, সূত্র আগে sec থিটা থাকে পরে tan থিটা থাকে সূত্রতে। তাহলে এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে 2 থেকে 1 বিয়োগ করতে হবে। এই জিনিসটা একটু মনে রাখবা, কারণ কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার মান 1। সো এইটা যদি বিয়োগ করি এইরকম হবে y স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ আমি এইটা থেকে এটা বাদ দিব, x²/9 ইকুয়াল টু 1। এটা চলে আসবে আমার অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা, তাই না, বৃষ্টি রয় বলছে ডি নাম্বারটা অ্যান্সার। তাইলে কোন নাম্বারটা হবে, ডি নাম্বারটা। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। পরবর্তী কোশ্চেনে চলে যাই, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো। এটা একবারে সরাসরি তোমরা মনে রাখতেও পারো অঙ্ক করার পর, কারণ এটা অনেক বেশি আসে। এটার স্থানাঙ্কটা কি হবে, সঞ্চার পথ বললেও এখানে যেহেতু সঞ্চার পথ বলছে তার মানে সেম কথা, আমি কিন্তু
কোনো পোলার বা কোনো পরামিতিক সমীকরণের উপর সঞ্চার পথটা বলতে পারি না, সেটাকে কার্তেশীয়তে রূপান্তর করতে হবে, দেন তার সঞ্চার পথটা বলতে হবে সেটা কোন আকৃতির। সো সঞ্চার পথ বলুক অথবা তোমাকে এর সমীকরণ কি হবে বের করতে বলুক, একই কথা, তুমি একইভাবে বের করবা। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি হবে একটু বলে দাও তো। ডি হবে, ডি হবে সবাই, ও বি তাই না? হ্যাঁ, বি নাম্বারটা হওয়ার কথা। সেম কথা দেখো, এখানে এক্স ইকুয়ালস টু কি চলে আসবে, এটি স্কোয়ার, এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার আসবে, আর ওয়াই ইকুয়াল টু কি চলে আসবে, 280। এবার এখানে আমার পরিবর্তনশীল চলককে, এখানে আমার পরিবর্তনশীল চলক হচ্ছে ভাইয়া টি স্কোয়ার। সো আমি যে কাজটা করব, টি কে বাদ দেওয়ার চেষ্টা করব। এখন টি কে বাদ দেওয়ার একটাই উপায় আছে, প্রতিস্থাপন করা। এখানে তো আর স্কোয়ার করে মাইনাস হবে না, প্রতিস্থাপন করা মানে কি, এই টি ইকুয়াল টু আমার কত চলে আসবে, এখান থেকে টি ইকুয়াল টু চলে আসতেছে ওয়াই বাই 2a। সো এই টি আবার আমি কোথায় বসাইতে পারবো, এখানে টি স্কোয়ারে বসাই দিলেই তো সেটা প্রতিস্থাপন হয়ে যাচ্ছে। সো অতএব এক্স ইকুয়ালস টু এ ইন্টু ওয়াই স্কোয়ার, আর 2a হইলে কি হবে 4a স্কোয়ার, এ যাবে কাটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax থাকতেছে অ্যান্সার, যেটা আসলে দেখতে একটা পরাবৃত্ত। এটা দেখতে একটা কিসের মতো, পরাবৃত্তের মতো, তাই না? বি নাম্বারটা অ্যান্সার, গুড, বি নাম্বারটা অ্যান্সার। এটা দেখতে আসলে ছিল একটা পরাবৃত্তের মতো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা তো পোলার এবং কার্তেশীয় জানবোই, সাথে একটু পরামিতিকটাও মাথার মধ্যে রাখবো, যাতে পরীক্ষাতে যদি আসে আমরা পারি আর কি। আচ্ছা, স্থানাঙ্কের পরিবর্তনে যে জিনিসগুলো বলা আছে আমরা সেটা অলরেডি জানছি, যে কার্তেশীয় যেটা হচ্ছে এক্স আর ওয়াই, আর পোলার যেটা সেটা কি, পোলার হচ্ছে আর আর থিটা। এখান থেকে আমি যে জিনিসটা তোমাদেরকে একটু শেখাবো, সেই জিনিসটা জিএসটিতে আসার মতো, যে জিনিসটা হচ্ছে দেখো এক্স ওয়াই আর আর থিটার মধ্যে সম্পর্কটা কি, কোন একটা বিন্দু এক্স ওয়াই, তাই না? সো এই যে আর আর থিটা হচ্ছে মূল বিন্দু থেকে 0 থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর, 0 থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা, তাই না? এই কথাটা মনে রাখবা, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আর এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। রূপান্তর আমরা সবাই জানি, এক্স ইকুয়ালস টু কি, আর কস থিটা, এটা আমাদের পড়তে হবে না। ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা জানি। এরপরে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। আর থিটা ইকুয়াল টু কি, ট্যান ইনভার্স মোড অফ ওয়াই বাই এক্স। থিটার 4টা মানের জন্য 4টা জিনিস হয়, এটা আমরা জানি। আমাদের আলোচ্য বিষয় এটা না, তোমাদের রিভিশন করে দিলাম একটা খুব দ্রুত। আলোচ্য বিষয় হচ্ছে এইরকম, এই যে এই প্রশ্নটা একটু মাথা খাটাও তো, জাস্টে আসা প্রশ্ন। হ্যাঁ, এই জন্য আমরা একটু এই ধরনের প্রশ্ন আলোচনা করার চিন্তা ভাবনা করছি। আগে যে তোমাকে থিওরিটা পড়াইছি এটার উপর বেসিস করে অ্যান্সার করতে হবে। এক্স আর ওয়াই যেটা বোঝায়, এক্স বোঝায় ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই বোঝায় এক্স অক্ষ থেকে দূরত্ব। আর কি বোঝায়, আর বোঝায় মূলবিন্দু থেকে দূরত্ব, আর থিটা বোঝায় ভাইয়া এই যে মধ্যবর্তী কোণ আছে সেইটা। সো এইগুলো যদি আমরা বুঝতে পারি, 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে একটু বলবা। চার নম্বর প্রশ্নটা কি বলছে, নিচের 4টি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে, অর্থাৎ কি দেয়া আছে, আর আর থিটা। গুড। কোন বিন্দুটি মূল বিন্দু হতে সবচেয়ে দূরে অবস্থিত, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এখানে 4টা পোলার স্থানাঙ্ক দেয়া আছে, আর আর থিটা দেয়া আছে, কোনটা সবচেয়ে দূরে অবস্থিত বলো তো দেখি, কোনটা সবচেয়ে দূরে অবস্থিত হবে। স্থানাঙ্ক দেয়া আছে, আর কমেন্ট আসে না কেন, এ বলছে একজন না,
রুবেল বলছে এ। ভাই দেখো, হ্যাঁ এ নাম্বারটাই অ্যান্সার। কারণ কি, আমরা জানি যে এই আর আর থিটার মধ্যে আর বোঝায় হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব, আর বোঝায় মূলবিন্দু থেকে দূরত্ব। তো যার মান আর এর মান বেশি হবে, মূলবিন্দু থেকে তার দূরত্বটা বেশি হবে। যেমন এখানে আর এর মান 10 বেশি, এজন্য এটা অ্যান্সার। আর এর মান বি তে 9, সি তে 8, ডি তে 7। যেটার আর এর মান বেশি সেটা হবে কি, মূলবিন্দু থেকে সবচেয়ে দূরে অবস্থিত, তাই না? 4-এর এ, গুড। এবার 3 নাম্বারটা তাইলে সলভ করো। সেম টাইপের আমাদের বেসিক থেকে প্রশ্ন। দেখো দুইটা সম্পর্ক দিছে, একটি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে, পোলার স্থানাঙ্ক দেয়া আছে। বলা হচ্ছে যে এক্স অক্ষের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। আমরা একটু আগে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে ফেলছি। এটা ছিল 4, a। ভালো করে যদি দাগায়, কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে হচ্ছে 4 আর a, তাই না? আর পোলারের এই দূরত্ব দেয়া আছে 5, আর এই 5, b, তাই না? পোলার স্থানাঙ্ক 5, b। তাহলে এক্স অক্ষের উপর থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? এইটুক। বলো তো কতটুক হবে তাইলে? এটা তো অতিভুজ। এক্স অক্ষ থেকে দূরত্ব, এইটুকু দূরত্ব কত? আমাকে 4, এইটুকু দূরত্ব কত আমার বের করতে হবে না? তাহলে তো বোঝা যাচ্ছে আরেকটা অ্যান্সার যেটা নাই সেটা কত হবে? 3। গুড। অ্যান্সার চলে আসবে কত? 3। আমরা তাইলে পরবর্তী কোশ্চেনগুলো দেখি। দেখো এইগুলো আর আমরা সলভ করব না, এগুলো তো আমাদের আর সলভ করার প্রয়োজন নাই। কারণ কি, এগুলো আমরা বারবারই শিখি, কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয়। এই জিনিসগুলো তোমরা এই তো স্লাইড দেয়া থাকবে, নিজে নিজে একবার প্র্যাকটিস করে নিবা পরীক্ষার জন্য। হ্যাঁ, আর মজার বিষয় হচ্ছে যে এই জিনিসগুলোতে আমাদের যে ঝামেলাটা হয়, ঘুরে ফিরে এই জিনিসগুলোয় আসে, সেটা হচ্ছে যে জিনিসটা আমি খেয়াল করব আসলে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে একটা মান বের করলেই হবে। যেমন এক্স এর মানগুলো কি আলাদা আলাদা, যদি না জিরো আসে। এরকম আগে তুমি একটা এক্স এর মান বা ওয়াই এর মান বের করে এখানে যে এরকম 2, 4, 1, 0, সো এই ক্ষেত্রে তুমি কি করবা, আগে আর বের করে বসে থাকবা। থিটা তোমার আর বের করতে হবে না, কারণ একটাই তো। তুমি এখান থেকে আর বের করবা। আর যেমন হচ্ছে 1 স্কোয়ার হচ্ছে 1, 3√3 এর উপর স্কোয়ার হবে 3 আর 1 4, অর্থাৎ 2। এক্স আর এর মান একটাই 2 আছে এ নাম্বার অপশনে, তুমি আর থিটা বের করতে যাবে না। যদি 2টা থাকে তখন আবার থিটা বের করবা, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল করবে, এটা আমরা করাইলাম না। সমীকরণের রূপান্তর কিন্তু জিএসটিতে একবার আসছিল। সো এই জিনিসটা তোমরা নিজেরা একটু করে নিবা। আমি যেই এইগুলো তোমরা করে নিবা, এগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আমি যে জিনিসটা করে দিব যেটা আসার মতো, যেমন দেখো এইটার সলভ আমি করে দিব। হ্যাঁ, বাকিগুলো শীট তো তোমাদের স্লাইড দেয়া আছে, তোমরা নিজে নিজে একটু করে নিবা। এখানে কি বলা আছে? এখানে বলা আছে পোলার স্থানাঙ্ক এটা হবে পাই, থিটা ইকুয়াল টু π/4। এরকম একটা পোলার স্থানাঙ্ক দেয়া আছে। এটা কি হচ্ছে, এটা আসলে কি নির্দেশ করে? সো পোলার থেকে তো আমরা কিছু বলতে পারবো না, সেম কথা। পোলার থেকে আমরা কিছু বলতে পারবো না, এটাকে কিসে নিয়ে আসতে হবে? কার্টেসীয়তে নিয়ে আসতে হবে। এন্ড কার্টেসীয়তে কিভাবে নিয়ে আসবো ভাইয়া? দেখো থিটা ইকুয়াল টু আমরা কি জানি, পোলার আর কার্টেসীয়তে আর ইকুয়াল টু কি ছিল? √(x² + y²। থিটা ইকুয়াল টু কি ছিল? tan ইনভার্স x/y। সো এই জায়গাতে থিটার বদলে তুমি জাস্ট বসাই দিবা tan ইনভার্স x/y, আর এটা চলে আসবে π/4। তাহলে tan ইনভার্সটা ওই পাশে চলে যাবে, x/y ইকুয়াল টু হয়ে যাবে কি 1। তাহলে x ইকুয়াল টু y, অতএব x - y ইকুয়াল টু কি হয়ে যাবে 0। আর x - y ইকুয়াল টু 0 একটা কি সরল রেখার সমীকরণ, একটা সরল রেখার সমীকরণ, তাই না? স্ট্রেট লাইন সবাই আগেই বলছে, সরল রেখা। হ্যাঁ, ঢাল 1 বা ঢাল 1 যেই কোনো কথায় আমরা বলতে পারি, তাই না? এই টাইপ প্রশ্ন কিন্তু আমাদেরকে পরীক্ষায় দিতে পারে। এরকম আরো একটা প্রশ্ন একবার আসছিল, যে জিনিসটা তোমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা। সেটা হচ্ছে এই যে দেখো, পোলার স্থানাঙ্ক একটি বক্ররেখার সমীকরণ দেয়া আছে। এটা বক্ররেখার কার্টেসীয় স্থানাঙ্ক নিচের কোন বিন্দু দিয়ে যায়? আমাকে তো রূপান্তর করতে দিলে ঠিক ছিল যে এটা একটা পোলার স্থানাঙ্ক দেয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্ক কি হবে প্রকাশ করো। তুমি প্রকাশ করলা, কিন্তু এখানে কি বলছে? নিচের কোন বিন্দু দিয়ে যায় সেই জিনিসটা তোমাকে দেখাইতে হবে। এটা কেমনে সলভ করবো তাইলে আমরা? ও কোশ্চেন নাম্বার দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা ঠিক করে দিবনি। নাও, প্রশ্ন তো দেখা যাচ্ছে, তাইলেই হবে, কোশ্চেন নাম্বার দেখতে হবে না। পোলার স্থানাঙ্কে বক্ররেখার সমীকরণ দেওয়া আছে r² = sin 2θ।
ইকুয়াল টু 36, বক্ররেখাটি কার্টেসীয় স্থানাঙ্কের নিচের কোনটি দিয়ে যায়? সো প্রথমত তো আমরা জানি যে আমরা রূপান্তর করতে পারবো আর সাইন থিটাকে অথবা আর কস থিটাকে, তাই না? এখানে কি আছে? এখানে আছে আর স্কোয়ার সাইন 2 থিটা। সো ওইটাকে তুমি ভাঙাই নিবা। সো আর স্কোয়ার সাইন 2 থিটাকে ভাঙাইলে কি হবে? 2 সাইন থিটা কস থিটা, সেটা ইকুয়াল টু 36। আর সাইন থিটা আমি যদি ভাঙাই লিখি, আর কস থিটা এই 2 দিয়ে 36কে ভাগ করে ফেললে 18। এইটা কি হয়ে যায়? এটা হয়ে যায় ওয়াই, আর এটা কি হয়ে যায়? এক্স। তাহলে এক্স ওয়াই দুটা গুণফল কত হতে হবে? আমরা একটা অধিবৃত্তের সমীকরণ পাইলাম। এটা কিন্তু একটা আয়তাকার অধিবৃত্ত, মনে রাখবা এটা একটা অধিবৃত্ত। কনিক্সে কিন্তু এই জিনিসটা খুব প্রয়োজন পড়ে। এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট জিনিসটা কি? এটা হচ্ছে অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত বলে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 18 একটা অধিবৃত্ত সমীকরণ পাইলাম। এবার বলছে যে এটা বের করতে বলেনি, বলছে কোন বিন্দু দিয়ে যায়। এবার তোমাকে যে কাজটা করতে হবে, এখানে 4টা বিন্দু দেয়া আছে, কোন 4টা বিন্দুর থেকে এক্স আর ওয়াই এর গুণফল কি হবে? 18 হবে, সেটাই অ্যান্সার বের করতে হবে। যেমন 4 5 20, 4 9 36, 18 2 36, 3 6 18 আর 8 2 16। মানে ডি নাম্বার অপশনে যে বিন্দু দুইটা আছে সে বিন্দু দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হয়। অ্যান্সার এইটা হবে, ঠিক আছে? গুড। এই তো আর যে রুবেল, গুড। আবু সাইদ ডি, গুড। ডি হবে, তাই না? গুড, সরল লেখা। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমাদের রূপান্তর থেকে দিতে পারে। দেখো আমরা মোটামুটি রূপান্তরগুলো শেষ করে ফেললাম। এই যে জিনিসগুলো আছে এটা একটু আগের মতোই, এটা তোমরা একটু নিজে নিজে করে নিবা। এই জিনিসটা ইম্পর্টেন্ট, 10 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ এখানে দেখো যে ঝামেলাটা হয়, আমরা ভাবি এই আলফাকেও রিমুভ করতে হবে। না, আমার শুধু থিটাকে আমি বাদ দিতে পারি, আমার আলফা জিনিসটা থেকে যাবে। সমীকরণ কি দেয়া আছে? আর কস থিটা মাইনাস আলফা। এটাকে যদি আমি সূত্রে প্রকাশ করি, কি আসে? আর কস এ মাইনাস বি এর সূত্র, তাই না? কস থিটা মাইনাস আলফা। তাহলে সূত্রটি কি হয়? কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। এই যে এই জিনিসটা একটু দেখতে হবে আমাদের, ইকুয়াল টু কে। এবার এই আর শুধুমাত্র বসতে পারে থিটার উপরে। সো এটা হবে আর কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু কে। এবার খেয়াল করো তো, এইটুকু মানে কি? এইটুকু মানে হচ্ছে এক্স। সো এক্স কস আলফা, এইটুকু মানে হচ্ছে ওয়াই, ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কে। বি নাম্বারটা তাইলে আমাদের কি হতো? অ্যান্সার কিন্তু চলে আসতো। বি নাম্বারটা আমাদের অ্যান্সারে চলে আসতো। এই জিনিসটাও একটু ইম্পর্টেন্ট, রূপান্তর থেকে যদি আসে এই জিনিসগুলো আসতে পারে। হ্যাঁ, বি বি সবাই আমার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে, বি, সাবাস। এবার চলো আমরা একটু দূরত্ব সম্পর্কিত পড়ালেখা, দূরত্ব সঞ্চার পথ একসাথে পড়ে ফেলবো। তাহলে আমাদের প্রথম যে সেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্কের পরিবর্তনের মধ্যে পরামিতিকটা আমরা একটু দেখলাম। এবার যে সেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে দূরত্ব সঞ্চার পথ। এখান থেকে প্রতিবারই প্রশ্ন কিন্তু আসে, দেখবা তুমি। সো দূরত্ব মোটামুটি আমাদের 4টা দূরত্ব পড়তে হয়। 4টা দূরত্ব আমাদেরকে পড়তে হয়, মাথার মধ্যে রাখতে হয় খুব সুন্দরভাবে রিভিশনের জন্য। 4টা দূরত্ব, একটা হচ্ছে একটা বিন্দু থেকে x, y বিন্দু থেকে অক্ষের দূরত্ব, বিন্দু থেকে অক্ষের দূরত্ব। এটা আমরা সবাই জানি যে বিন্দু থেকে অক্ষের দূরত্ব কেমন হয়? উল্টাপাল্টা হয়। বিন্দু থেকে অক্ষের দূরত্বটা কেমন হয় ভাইয়া? উল্টাপাল্টা হয়। উল্টাপাল্টা মানে হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব বললে মডুলাস অফ ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে মডুলাস অফ এক্স এর মান। তাহলে যে কোনো একটা বিন্দু থেকে অক্ষের দূরত্ব আমাকে বের করতে হবে, আর এই অক্ষের দূরত্ব হয় উল্টাপাল্টা। যদি এক্স অক্ষ থেকে দূরত্ব বলে তাহলে মডুলাস অফ ওয়াই এর যে স্থানাঙ্ক আছে সেটা, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x1 y1। দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা সবাই জানি, একবারে লিখে ফেললাম, x1 মাইনাস x2 এর উপরে হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর উপরে হোল স্কোয়ার। এরপরে যে এটা থাকে 3 নাম্বার, সেটা হচ্ছে একটা বিন্দু ও একটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্বটা আমাদেরকে জানতে হয়, খুবই সহজ হিসাব। যদি একটা বিন্দু একটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে আমরা কি কাজ করি? মডুলাস নেই, দূরত্ব সবসময় মডুলাসের মধ্যে থাকে, যে রেখাটা আছে ওটা সহগগুলো লিখে ফেলি, তাই না? আর এই যে এক্স এর বদলে x1 আর ওয়াই এর বদলে y1, নিচে হচ্ছে রুট ওভার এক্স এর সহগ প্লাস ওয়াই এর সহগ।
আর যদি দুটা সমান্তরাল রেখা হয়, 4 নাম্বার যে জিনিস আমাদেরকে দেখতে হবে, দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, সেটা আমরা কি জানি, c1 c2 √a² + b²। অর্থাৎ যদি দুটা সমান্তরাল হয় তাহলে ছেদক দুটার পার্থক্য থাকবে, সেই দুটার বিয়োগফল, আর √x এর সহগ y এর সহগের যোগফল। সো এই 4টা দূরত্ব আমার মোটামুটি মনে রাখতে হয়, যেগুলো দিয়ে আমরা পরীক্ষাতে পড়াশোনা করব। হ্যাঁ, চলে আসো এবার দূরত্ব এবং সঞ্চার পথ। দেখো এই টাইপ প্রশ্ন না একটু আমাদের বেসিকটা বিল্ড আপ করে দিবে, এবং এগুলো থেকেও অনেক সময় প্রশ্ন চলে আসে। যেমন কি বলছে, x অক্ষ থেকে y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যথাক্রমে 3 ও 2 একক হলে বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো স্থানাঙ্ক প্লাস মাইনাস দুটাই হইতে পারে, কিন্তু দূরত্ব অলওয়েজ কি হবে? দূরত্ব অলওয়েজ প্লাস হবে। এই কথাটা একটু মনে রাখবা, স্থানাঙ্ক প্লাস মাইনাস দুটাই হইতে পারে, তবে দূরত্ব অলওয়েজ কি হবে? প্লাস হবে। এখন তাহলে x অক্ষ থেকে যদি দূরত্ব 3 হয় আর y অক্ষ থেকে দূরত্ব কি হয়? 2 হয়, y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে x এর মান, সো x এর মান ইকুয়াল টু মডুলাস অফ 2, y এর মান ইকুয়াল টু মডুলাস অফ 3, মডুলাস তুলে দিলে +-2 +-3। সো এটা +2 হইতে পারে, -2 হইতে পারে, কোন দিকে আছে আমি জানি না। এখানে 2 ঠিক আছে হইতে পারে, 2 -3 তাও ঠিক আছে হইতে পারে, -2 -3 ঠিক আছে তাও হইতে পারে। ঠিক আছে, এই জিনিসটা একটু আমরা শুধু একটা না, আমরা এক পজিটিভ মান নিছি। স্থানাঙ্ক কিন্তু প্লাস মাইনাস দুটাই হইতে পারে, আগেই বলছি স্থানাঙ্ক কি হইতে পারে? প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। এই জন্য অ্যান্সারগুলো হবে সবগুলোই, তাই না? আগের স্লাইড আরেকবার দেখতে হবে। আরে বেটা, এই যে এগুলো তো আমাদের পড়া জিনিস, একটু রিভিশন করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। পরের প্রশ্নতে চলে আসো। একটি বিন্দুর ভুজ 3 এবং এত বিন্দু, প্রশ্নটা একটি বিন্দুর ভুজ 3 এবং 3,7 বিন্দু থেকে দূরত্ব 2 বিন্দু 3 কোনটি? এত বিন্দু থেকে, এখানে থেকে হবে একটা। হ্যাঁ, তাহলে দেখো একটি বিন্দুর ভুজ 3, তার মানে ভুজ 3 3 3 যেই তিনটা আছে সেই তিনটা, 7,2 বিন্দু হতে দূরত্ব 2। এখন 3,7 থেকে দূরত্ব কত? 2। এটা কি 3 তো ভুজ ঠিকই থাকবে, তাহলে চেঞ্জ হবে 7। এখন দেখো দূরত্ব যে 2 সেটা কি ধনাত্মক দিকে অর্থাৎ 7 + 2 নাকি ঋণাত্মক দিকে 7 - 2 এটা আমি জানি না। সো দুইটাই পসিবল আছে, এটা 7 + 2 হওয়া 7 - 2 হওয়া। যদি 7 + 2 হয় তাহলে হবে 9, আর যদি 7 - 2 হয় তাহলে হবে 5। উত্তরে কোনটা আছে ভাইয়া? 3,9 আছে, 3,9 আছে, সেই জন্য অ্যান্সার হবে সি। অ্যান্সার কি হয়ে যাবে? সি হয়ে যাবে, তাই না? গুড। দেখো সেম টাইপ প্রশ্ন এগুলো অনেকগুলাই, যে বিন্দুর কোটি দেয়া আছে, x অক্ষ থেকে দূরত্ব p, y অক্ষ থেকে দূরত্বের অর্ধেক, তার মানে কি হয়ে যাবে? অর্ধেক মানে দ্বিগুণ, 4 × 2 = 8। এই জিনিসগুলো তোমাদের স্লাইড দেয়া থাকবে, তোমরা একটু সলভ করে নিবা। হ্যাঁ, আমরা আসি সঞ্চার পথে। এবার প্রশ্ন হচ্ছে সঞ্চার পথে, এটা জিএসটিতে আসা প্রশ্ন একটা। বলছে একটি চলমান বিন্দুর ভুজ, যখনই তোমাকে সঞ্চার পথ বলবে তোমাকে না x আর y একটা বিন্দু মাথার মধ্যে কল্পনা করে নেওয়া লাগবে, যে আমার একটা বিন্দু আছে যেটা x আর y। একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি সমান। সহজ একটা প্রশ্ন দিছিল, যে ভুজ x এটা ইকুয়াল টু কি হবে? y হবে, তাহলে x - y = 0। এর চেয়ে সহজ প্রশ্ন তো আর হয় না রে। এই যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সঞ্চার পথ থেকে। এবার এই জিনিসটা আসার মতো দুইটা, যদিও এটা একটু ক্যালকুলেশন বড়, তারপরেও পরীক্ষাতে হর হামেশাই কিন্তু চলে আসে, এটা আসার মতো। প্রশ্নতে কি বলছে? x অক্ষ ও -5 -7 থেকে 4, k বিন্দুর দূরত্ব সমান। তাহলে দেখো এখানে দুইটা জিনিস, আমরা যে দূরত্বগুলো পড়ছি সেটার প্রয়োগ কিন্তু এখানে আছে। কি কি? x অক্ষ থেকে ও এত থেকে এটার দূরত্ব। তাহলে প্রথমত আমার x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা বের করতে হবে, -5 -7 থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে। যেই দুটা দূরত্ব সমান, এখান থেকে আমাকে এর মানটা বের করে ফেলতে হবে। তাইলে আমরা কি জানি? x অক্ষ থেকে দূরত্ব
এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই এর মান, এখানে ওয়াই এর মান কি দেয়া আছে কে, মডুলাস অফ কে। এবার দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে, দুটো বিন্দুর দূরত্ব আমরা কি জানি, তাহলে 4 + 5 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 7, আমি কি করে নিলাম মাইনাসটা প্লাস হয়ে গেছে তাই না, রুট। শর্ত মতে এই দুটো হচ্ছে সমান, যদি সমান হয় তাহলে 4 4 4 আর 5 4 9 মানে 81, 81 প্লাস কে স্কোয়ার প্লাস 14 কে আর 7 7 49 তাই না, ইকুয়াল টু শর্ত মতে এই দুটো সমান, কে স্কোয়ার চলে আসবে। তাহলে কে স্কোয়ার তো কাটা গেল, এখানে তুমি যদি দেখো 8 আর 1 কি হচ্ছে 9 আর 1 10, 8 4 12, 1 13 ডিভাইডেড বাই 14, কে ইকুয়াল টু চলে আসতেছে আমার এইটা। সো আমি লিখতে পারি -65/7, কে ইকুয়াল টু কত চলে আসবে -65/7, এ নাম্বারটা 4 এর এ তাই না, রবিউল আগেই বলে দিচ্ছে 4 এর এ। হ্যাঁ, সো এই টপিকটা বা এই টাইপটার যদি একটু বড় কিন্তু আসার সম্ভাবনা আছে। দুইটা আমাদের গুচ্ছেতে কিন্তু দুইটা সঞ্চার পথ থেকে আসছিল, সেই দুটো হচ্ছে শুধু সমীকরণ দিয়ে আসছে, বিন্দু বা অক্ষ থেকে আসেনি। যদিও আসতে পারে তখন তুমি এভাবে ক্যালকুলেশনটা করে দিবা। পরের প্রশ্নগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক দেয়া আছে, তোমরা স্লাইড থেকে করে নিবা। সেম টাইপ, কে, 3 বিন্দুটি ওয়াই অক্ষ এবং এত বিন্দু থেকে দূরত্ব সমান, কে এর মান কত, হ্যান ত্যান। আচ্ছা, এবার আমরা আসি দূরত্বতে। খুবই সহজ দূরত্ব, কিন্তু এখানে দুইটা জিনিস ভেজাল আছে, সেই দুইটাই আমরা সলভ করার চেষ্টা করব, বাকিগুলো আপনি পারি। আমরা জানি মূল বিন্দু হতে এত রেখার দূরত্ব, ভাইয়া দূরত্ব মানে কি, একটা বিন্দু দেয়া থাকবে, যে বিন্দুটা এখানে বলা আছে 0,0, 0,0 বিন্দু থেকে 3x + 4y = 10 এর দূরত্ব। তাহলে মূল বিন্দু দেয়া আছে 0,0, 3 × 0 + 4 × 0 -10, আর নিচে কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট। সো এটা খুব সহজে চলে আসলো, মডুলাস তো থাকবেই 10, নিচে হচ্ছে 5, অ্যান্সার তো 2, অ্যান্সার কত আসে 2, অ্যান্সার আসে 2। ভালোভাবে দেখা যায় না, আচ্ছা 1 মিনিট একটু। এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভাইরা, পরেরটা তোমরা নিজেরাই করে নিতে পারবা, সেম কথা, জাস্ট 4 এর জায়গাতে বসবে -2 আর 3 এর জায়গাতে বসবে 1 তাই না, -2 আর 3 এর জায়গাতে বসবে 1, নিচে চলে যাবে 4 স্কোয়ার আর 3 স্কোয়ার। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা জিএসটিতে আসছিল, এই দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব কত, এটা আমাদের কি দুটা সমান্তরাল রেখা, তো দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি হবে, সি দুটার পার্থক্য অর্থাৎ 9 আসবে, আর নিচে চলে আসবে 5, যদি রুট করি নিচে চলে আসবে 5, অর্থাৎ 9/5 এই নাম্বারটা হবে। এটা খুবই সহজ একটা প্রশ্ন দিছিল, সরল রেখা থেকে মোটামুটি সহজ প্রশ্নই দেয়। সো সেম কথাই, যে এই জাতীয় প্রশ্ন দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে, y-4 y = x + 4 এবং y = x রেখার দূরত্ব, তখন আমরা ঘাবড়াই যাই, এইটা আমাকে একটু ভেবাচেকা করে দিছে তাই না। সো x - y + 0 = 0, এই রেখা হচ্ছে এইরকম, আর এটা কেমন, এটা হচ্ছে x - y + 4 = 0, হয়েই তো গেল। সো দুটার পার্থক্য হবে 4, আর নিচে হচ্ছে √2, নিচে কত হচ্ছে √2 তাই না, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার √2, এটা হবে 2√2। সো যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কাটাকাটি করলে হবে 2√2 একক, 2√2। আচ্ছা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখো এই জিনিসটা আমরা বুঝতে পারি কিনা, দুটা সরল রেখা দিয়ে আছে এবং দুটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে বলছে, কিন্তু ঝামেলা হচ্ছে একটা তো সরল রেখা বুঝলাম, এখানে তার আরেকটা সরল রেখার সহগ মিল নাই,
এবং দেখতে কেমন জানি, এটা হচ্ছে লম্ব আকৃতির সরল রেখা, তাই না? দুটো সরল রেখা কিন্তু প্যাচ লেগে গেছে। যদি এমন কখনো হয় একটা সিম্পল সরল রেখা থাকে আর একটা লম্ব আকৃতির সরল রেখা থাকে, তখন আমরা হিসাব ওই রকম করে বের করে ফেলতে পারি না। তাহলে ভাই কি করতে হবে, দেখো তোমাদের একটা কনসেপ্ট বুঝাই দিই, তাহলে ক্লিয়ার হবা। ধরো যে তুমি তোমার দুইটা বন্ধুর বাড়ির মধ্যবর্তী দূরত্ব, তোমাদের স্কুল থেকে এক বন্ধুর বাড়ির দূরত্ব 10, আরেক বন্ধুর বাড়ির দূরত্ব 4। সো তুমি খুব সহজেই বলে দিতে পারবা যে বন্ধু এ থেকে বির বাড়ির দূরত্ব কত হবে, এই দুটো বাদ দিলেই, অর্থাৎ 6 কিলোমিটার। আমরা যদি কোনো একটা কিছুকে স্ট্যান্ডার্ড ধরি বা প্রসঙ্গ কাঠামো ধরি, সেখান থেকে দুটো দূরত্ব বের করি, দূরত্ব বের করে দুটো বিয়োগ ফল করে দিলে সেটা কি বের হয়ে যায়, তাদের মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যায়। আমরা ওই কনসেপ্টটাই এখানে কাজে লাগাবো। কনসেপ্টটা কি, মূল বিন্দু 0,0 থেকে এই রেখার দূরত্ব বের করব, আবার মূল বিন্দু 0,0 থেকে এই রেখার দূরত্ব বের করব। রেখার দূরত্ব বের করে কি করব, দুটো বাদ দিয়ে দিব, তাইলেই আসলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের হবে। এছাড়া আর তো আমাদের ক্ষেত্রে উপায় নাই, যেহেতু এটা কোনো সাদৃশ্যপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে না, তাই না? সো আমরা এই কাজটাই করতে যাচ্ছি। মূল বিন্দু থেকে যদি এটার দূরত্ব বের করি, তাইলে কি হবে, 0 + 0 - 4, নিচে দেখো √ওভার cos স্কোয়ার এক্স, অর্থাৎ cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আসবে, তাই না? 0 + 0 - 4, নিচে হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আসবে। ফলে আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি -4, যেহেতু এই মানটা 1 হয়ে যাবে। এখন অনেকজনের প্রশ্ন যে ভাইয়া এটা দূরত্ব বের করলেন, মডুলাস দিলেন না কেন বা +4 লিখলেন না কেন? আগেই বলছি স্থানাঙ্কটা কি হয়, নেগেটিভ হইতে পারে, দূরত্ব হয় না। এখানে আমি যে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বটা বের করছি, এদের মধ্যবর্তী দূরত্ব বের করার আগে তুমি কিভাবে বুঝবে এটা এক্স অক্ষের মানে ডানে আছে না বামে আছে, কোন দিকে, এই জিনিসটা আমি জানি না। এই জন্য শুরুতেই আমরা আর মডুলাস নিয়ে কাজ করি না, আমরা একবারে ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটাকে মডুলাস করে দিব। অর্থাৎ কারু দেখা যাচ্ছে একজনের বাসা এইদিকে -4 আর এইদিকে আরেকজনের বাসা 10, তার মানে মোট দূরত্ব তখন কত হয়ে যাবে, 14 হয়ে যাবে না? মোট দূরত্ব তখন 14 হয়ে যাবে। দেন আমরা ফাইনাল জিনিসটাকে মডুলাস করার চেষ্টা করি। হ্যাঁ, এটা -4ই থাকবে। আবার 0 থেকে এটার দূরত্ব কত হচ্ছে, -5, নিচেও আছে আমার 5, সো দূরত্ব হয়ে যাবে -1। অতএব এদের মধ্যবর্তী দূরত্ব -4, মধ্যবর্তী দূরত্ব d = -4 - -1, এটাকে মডুলাস করে দিব আমরা। তাহলে আসতেছে কত, 3, b 3 ইউনিট। হ্যাঁ, সবাই আমার আগে দেখি অ্যান্সার দিছে, গোলাম রব্বানি, আঙ্কুর বণিক, অপু ভাই নাকি? অপু ভাই তো আর দেখা যায় না, তাই না? সবাই আমার আগে 2 মিনিট 3 মিনিট আগে অ্যান্সার দিয়ে বসে আছে। সো ঘটনাটাকে বুঝতে পারছি কিনা, যদি দুইটা এরকম অসমান্তর মানে দুইটা অসামঞ্জস্যপূর্ণ, একটা হচ্ছে লম্ব আকৃতি আর একটা হচ্ছে জাস্ট সরল রেখা, এরা যদি পরস্পরকে সমান্তরাল হয় বা এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, ঠিক এইভাবে আমাদেরকে দূরত্বটাকে বের করতে হবে। বুঝতে পারছি কিনা একটু জানাই দাও। হ্যাঁ, গুড। আর বাকিগুলো কিন্তু সহজ। এখানে কি করবা দেখো, এখানে যেহেতু সহগ সমান নাই, তোমার কাজ হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করে নেওয়া, অর্থাৎ 4x - 3y - 9/2 হয়ে যাবে। 4x - 3y - 9/2 হয়ে যাবে। একটা টুইস্ট আছে এখানে। প্রশ্ন, সেম প্রশ্ন যদি তোমাদেরকে বলে যে সমান্তরাল রেখা দুটি মধ্যবর্তী দূরত্ব না বের করতে বলে, এখানে ধরো তোমাকে বললো এখানে ধরো তোমাকে বললো কিরে সাদা হয় না কেন, ধরো এখানে তোমাকে বলা হলো যে বর্গের দুটি বাহু নির্দেশ করলে, বাহু বোঝালে ক্ষেত্রফল কত।
এরকম প্রশ্ন কিন্তু করতে পারে, যদি সাস্ট এবারও প্রশ্ন করে তাহলে কিন্তু এরকম প্রশ্ন করতেই পারে যে এই দুটো সমান্তরাল রেখা বর্গের দুটো বাহু বোঝাচ্ছে, তাইলে তার ক্ষেত্রফল কত। দুটো সমান্তরাল রেখা এইটা আর এইটা বর্গের দুইটা বাহুর সমীকরণ বোঝাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত। এখন তাইলে কি করব, ঘাবড়াবো না। দেখো তুমি একটা লজিক্যালি চিন্তা করো, বর্গের একটা বাহু যদি আমি এ পাই তাহলে ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার, বাহু মানে কি এইটুকু দূরত্ব। সো এই দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব আমি যেটা বের করব এখান থেকে, সেটার উপর স্কোয়ার করে দিলেই বর্গের ক্ষেত্রফল চলে আসবে। সো যদি তুমি পরীক্ষাতে কখনো বর্গের ক্ষেত্রফলটা পাও, বাহুর উপর স্কোয়ার করে দিবা। এখান থেকে আরেকটা জিনিস আছে যে এরকম একটা বৃত্তের দুইটা সমান্তরাল এরকম স্পর্শক যদি হয়, দুটি সমান্তরাল রেখা দ্বারা একটা বৃত্তের যদি স্পর্শক বোঝায় তাহলে ক্ষেত্র কত, তাদের ব্যাসার্ধ কত, ক্ষেত্রফল কত। সেম কথা, দূরত্ব বের করে অর্ধেক করে দিলে সেটা কি হয়ে যাবে, বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে, আর পাই আর স্কোয়ার করে দিলে তার ক্ষেত্রফল হয়ে যাবে। এখান থেকে এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রেখে দিবা। কি বললাম বুঝতে পারছি তো? এবার জাস্ট কোশ্চেন করবে, কথাটা ভুল, জাস্ট সম্পূর্ণ কোশ্চেন করবে না, জাস্ট দায়িত্বে আছে সবাই একটু একটু কি এদিক ওদিক হবে আর কি, বুঝতে পারছো? 4টা সাবজেক্টই বা 5টা সাবজেক্টই জাস্ট করবে না, হয়তো জাস্ট একটা বা দুইটা করতে পারে, ম্যাথ না করলেও ফিজিক্স না করলেও কোনো একটা কিছু তো করতেই পারে, বা একটা ভার্সিটি 5টা প্রশ্ন আসলে করবে না। হ্যাঁ, বা আমাদের যে 6টা সাবজেক্টে পরীক্ষা হবে, একটা ভার্সিটি মূলত সেই কাজটা করবে না আমার যা মনে হয়। আচ্ছা, এই জিনিসটা পরীক্ষাতে খুব আসে এবং এখান থেকে আমাদের শর্টকাটে আমরা এই সলভ করে ফেলি। এখন থেকে বৃত্ততে বা তুমি বলো সরল রেখাতে বিন্দু থাকলে সেটাকে তোমার সবার আগে কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। হ্যাঁ, তাকে ওটি করাইতে হবে। ওটি মানে কি, ওটি করাইতে হবে তাকে, তাই না? অপশন টেস্ট করতে হবে। যদি বিন্দু দেয়া থাকে তোমার মাথার মধ্যে প্রথম চিন্তায় আসবে অপশন টেস্ট। অপশন টেস্ট করলে যদি দেখা যাচ্ছে দুইটা সমীকরণ মিললো, তার মানে আরেকটা কিছু হিন্টস আছে যেটাতে তুমি কি করতে পারবা, আলাদা করতে পারবা। সো বিন্দু থাকলেই তোমার প্রথম খেয়াল থাকবে যে সেটাকে অপশন টেস্ট করাতে হবে। অপশন টেস্ট কিভাবে করাতে হয়, বিন্দু বসায়ে যে সমীকরণ দেয়া আছে সেটা যদি সেদ্ধ করে, তার মানে কি ওই বিন্দু অ্যান্সার বা সমাধান বা ওইটার উপরে অবস্থিত। যখনই বিন্দু পাবা তখনই তুমি বিন্দু বসাই দিবা। যেমন এই প্রশ্নতে খেয়াল করো, পি একটি বিন্দু x, y যেটা আমাকে বের করতে হবে, এত সরল রেখার উপর অবস্থিত। যেহেতু পি এক্স, ওয়াই এই সরল রেখার উপর অবস্থিত, সো অপশন টেস্ট করা যাবে, অর্থাৎ বিন্দু বসিয়ে অ্যান্সার বের করা যাবে। এখন বিন্দুগুলো কোথায় দেয়া আছে, বিন্দুগুলো এখানে দেয়া আছে 4টা আলাদা আলাদা বিন্দু। যেই বিন্দুটা বসায়ে সমীকরণ ছেদ্য হবে সেটাই হবে অ্যান্সার। সবচেয়ে সহজ উপায়, যখনই আমার এরকম বিন্দু দেয়া থাকবে আমরা অপশন টেস্ট করব। যেমন তুমি 1 নাম্বারটা বসাও, 12, এক্স এর মান হচ্ছে 12, ওয়াই এর মান কত, 3 4 12, 12 মাইনাস 12 0, সেটা নট ইকুয়াল টু 2, মানে এটা হবে না। পরেরটা বসাও 14 মাইনাস 12 ইকুয়াল টু 2, তার মানে মিলে গেছে। অ্যান্সার কোন নাম্বারটা, বি নাম্বারটা। সো যখনই তুমি বিন্দু সম্পর্কিত, এখন না সমীকরণেও বললো যে এত বিন্দুতে স্পর্শ করে, এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে গমন করে, এত বিন্দুতে ছেদ করে, এত এত রেখার ছেদ বিন্দুগামী, এই কথাগুলোতে আমরা যদি পাই তার মানে অর্থ হচ্ছে বিন্দু বসিয়ে তুমি একটা অ্যান্সার বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু দেখো এই যে এই প্রশ্নটাও আসছিল জিএসটিতেই, একটা বিন্দু ও একটা সরল রেখা থেকে দূরত্ব সমান কোন একটা বিন্দুর। সো সেম কথা, তুমি নির্দিষ্ট একটা বিন্দু মাথার মধ্যে কল্পনা করে নিবা x, y। এখানে যেহেতু 0, 1 বিন্দু থেকে তার দূরত্ব এবং y ইকুয়াল টু 1 থেকে তার দূরত্ব, এটা কিন্তু একটা রেখা, এখানে তাহলে কয়টা দূরত্ব কাজে লাগাবে, দুটা। একটা হচ্ছে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব, যেটা কি সমান। এরপরে সমান দেখায় তুমি অ্যান্সারটা বের করে ফেলবা। হ্যাঁ, এটাও তোমরা করে নিবা। বিভক্তিকরণ টপিকটা অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট তোমরা সূত্রগুলো একটু দেখে নিবা বিভক্তিকরণের। এখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভরকেন্দ্র। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলে অক্ষকে বিভক্ত করে, অক্ষকে কত অনুপাতে, এই জিনিসটা। সেম কথা, অক্ষকে বললে উল্টাপাল্টা,
এটা উল্টাপাল্টা। অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে বললে উল্টাপাল্টা, অর্থাৎ এক্স অক্ষকে বললে মাইনাস y1/y2, অর্থাৎ y দুটার অনুপাত, আর y অক্ষকে বললে মাইনাস x1/x2। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে ভর কেন্দ্র পড়তে হবে, অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে এইটা, আর তিনটা বিন্দু, অর্থাৎ এরকম জিনিস দেয়া থাকবে x1 y1, কিরে দৌড়াদৌড়ি করতেছে কে, x2 y2, মাঝখানে একটা বিন্দু x, y কত অনুপাতে বিভক্ত করছে এই জিনিসটা বের করতে হবে, m:n। এই তিনটা জিনিস পড়ে গেলেই হবে। আর অন্তবিভক্তি বহিবিভক্তির সূত্র তো আমরা জানি, যেটা হচ্ছে m+n, উপরে m+m, এদের হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, অর্থাৎ দূরে দূরে m এর সাথে x2 আর n এর সাথে x1 দেখে যাবা। তবে এই তিনটা জিনিস খুবই গুরুত্ব দিয়ে আমরা দেখব। চলো সলভ করে দেখি। এটা তো আছে বহিবিভক্তি, তাই না? বহিবিভক্তি মানে কি বলছি ভাইয়া, প্রথমে যে দূরত্বটা দেয়া আছে তুমি সেটা কি করে নিবা, 4 - 3, এখানে লিখে নিবা 4 - 3। এরপর এদের সম্পর্ক কেমন, এদের সম্পর্ক হচ্ছে দূরে দূরে। x এর জন্য তাইলে 4 এর সাথে 6 এর সম্পর্ক ইন্টু 6, আর 3 এর সাথে 4 এর সম্পর্ক ইন্টু 4। এই যে x এর স্থানাঙ্কটা বের হয়ে গেল। বহিবিভক্তি আর অন্তবিভক্তি হলে মাঝখানে যোগ দিয়ে দিতাম, এটাতে আমরা এত সময় খাবো না। 4 × 6 = 24 মাইনাস 3 × 4 = 12 ডিভাইডেড বাই 1, 12 আসছে। x এর মান 12 আছে এইটাতে আর এইটাতে, তাই না? এরপর এমনভাবে y এর মানটা করে দেখবা কোনটা আসে, +47 না -47, তাহলে অ্যান্সারটা হবে। হ্যাঁ, পরেরটাও সেম দেখো, অন্তবিভক্তি, তাহলে মাঝখানে হবে প্লাস। এই জিনিসগুলো আমরা একটু স্কিপ করার চেষ্টা করতেছি, এইটা আসার মতো পরীক্ষাতে। এটা তোমরা বলো, y অক্ষকে যে অনুপাতে বিভক্ত করবে, এটার অ্যান্সার তোমরা বলো। 3 আর 4, 3 আর 4 এর অ্যান্সারটা বলে দাও। এই যে জাস্ট একবার আসছে, উল্টাপাল্টা, তাই না? এখানে স্থানাঙ্কর কিছু বললেই উল্টাপাল্টা। হ্যাঁ, কাজ শক্তি ক্ষমতার ক্লাস রাত 10টায় হবে। হ্যাঁ, সেম ভাবে আমরা কাজ শক্তি ক্ষমতাতেও 50টা ইম্পর্টেন্ট টপিক পড়ার চেষ্টা করব। এখানে তোমরা যাদের কাছে আমাদের দেখো, এই যে এটা হচ্ছে আমাদের রুটিন, এই অনুযায়ী কাজ হবে। আজকে সরল রেখা চলতেছে অলরেডি, আমার চলতেছে, তাই না? সরল রেখা অলরেডি শেষ। তাইলে আজকে তোমার কাজ, উপরে অলরেডি পরীক্ষার লিঙ্ক দেয়া আছে, 80টা কোশ্চেন দেয়া আছে ইম্পর্টেন্ট, 70 মিনিট সময় দেয়া আছে। তো জানি সরল রেখা দ্রুত শেষ হবে। এখন তোমার কাজ হচ্ছে সরল রেখা এখনই ক্লাস করা, একটু টপিকগুলো আরেকবার, যদি তোমার কাছে গুচ্ছ বইটা থাকে, আমাদের গুচ্ছ বই থেকে সূত্র টুত্র একবারে দেখে নেওয়া, মাথার মধ্যে টাটকা পড়া আছে, এখনই পরীক্ষা দিয়ে দিবা। পরীক্ষার সলভ শিটও আমরা দিয়ে দিব গ্রুপ পেজে, গ্রুপে, সব জায়গাতেই পরীক্ষা দিয়ে দিবা। এবং রাত্রে এর মধ্যে তুমি ধরো যে তোমার সরল রেখা তাহলে শেষ হয়ে গেল, দুপুরের মধ্যেই তুমি পড়লা, এখনই পরীক্ষা দিলা, এখনই খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়া করে তুমি বায়োলজি বা কেমিস্ট্রি একটা কিছু পড়বা রাত পর্যন্ত। যদি এই রুটিনটা তোমরা আমাদের সাথে অ্যাকচুয়ালি ফলো করো ম্যাথ আর ফিজিক্স শেষ করার জন্য, তাইলে তুমি এই কাজটাই করবা। প্রথম কথা দেখো, আজকে ক্লাস শেষ হবে, 1টার মধ্যে তোমার পরীক্ষা শেষ হবে, ধরো বাকি জোট 2টার মধ্যে তোমার আলাদা কাজটা শেষ। এখন 2টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি কিন্তু সময় পাচ্ছ, 2টা থেকে রাত 10টা পর্যন্ত বায়োলজি বা কেমিস্ট্রি একটা করে চ্যাপ্টার পড়ে ফেলবা। এরপরে রাত 10টায় আমাদের যখন কাজ শক্তি ক্ষমতা সেমভাবে ক্লাস হবে। যদি তোমার ক্লাস করার দরকার পড়ে তুমি করবা, বা তোমার যদি যে ইম্পর্টেন্ট টপিকগুলো মেমোরাইজ করতে হবে সেগুলো করে নিবা। দেন এরপর তোমাকে ক্লাসের আবার পরীক্ষা দেওয়া থাকবে, সাথে সাথে স্লাইডটা দেওয়া থাকবে, পরীক্ষা দেওয়া থাকবে। সেম কথা, তুমি 10টা থেকে 11টা ধরো ক্লাস হবে, 11টা থেকে 12টা একটু তোমার টপিকগুলো রিভিশন করলা, আবার 12টা থেকে একটা পরীক্ষা দিয়ে ঘুমাই গেলা। তাহলে এই রুটিন ফলো করলে একদিনে কিন্তু তুমি 4টা সাবজেক্টই পড়তে পারতেছো, 4টা সাবজেক্টই পড়তে পারতেছো এবং খুব ভালোভাবে রিভিশন দিতে পারতেছো। এবং আশা করি 10 দিন পর 25 তারিখের মধ্যে আমরা শেষ করে দিব, 26 তারিখ মডেল টেস্ট দিব, এবং 27 তারিখ কি করবা, তোমরা ভালো একটা পরীক্ষা দিবা ইনশাল্লাহ, তাই না? আর চান্স পাওয়ার পর তো মিষ্টি আমাদের পাঠাবা, এটা তো আগের বছরগুলো থেকে চলে আসতেছে। আগের ক্লাস করতে হবে না,
আগের ক্লাস, এগুলো তো রিভিশন, আগের ক্লাসে বিস্তারিত পড়ানো হয়েছে। আর এখন তোমাকে জাস্ট যা লাগবে পরীক্ষাতে এর মধ্যে থেকে দেখা যাবে, ধরো এই 10 দিনও তুমি যদি পড়ো তাও দেখা যাবে 50%-এর উপর কমন পাবা। 12টা-13টা প্রশ্ন যদি তুমি একবারে জিরো থাও তাও 12টা-13টা প্রশ্ন এই লেকচারগুলো থেকে কমন পাবা। আর যদি তোমার আগে পড়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তোমার রিভিশনগুলো হয়ে যাচ্ছে, তুমি দ্রুত ক্যাচ করতে পারবা পরীক্ষাতে। সো এই হইল কথা, প্রশ্নের অ্যান্সারটা করে ফেলো যে কথাটা বললাম। এই সর, হ্যাঁ এটা ওয়াই অক্ষকে সরে না কেন, এটা ওয়াই অক্ষকে কত অনুপাতে ছেদ করছে? কেউ অ্যান্সারটা বললা না তো? 2:3 2:3 2:3 দেওয়া আছে। গুড গুড, তাইলে 2:3। আমরা চলে যাব পরের কোশ্চেনে। ভরকেন্দ্র, তাই না? ভরকেন্দ্র জিনিসটা আমরা সবাই জানি যে কি হয়, 3টা যোগ করে 3টা ভাগ করে দিতে হয়। সো এখান থেকে সবচেয়ে কঠিন যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে এই যে ভরকেন্দ্র দেয়া থাকবে, তৃতীয় শীর্ষটা বের করতে বলবে। ভরকেন্দ্র দেয়া আছে, তৃতীয় শীর্ষটা বের করবে, এটা সবচেয়ে কঠিন প্রশ্ন এখান থেকে করে। আরেকটা প্রশ্ন করে যে একটা ত্রিভুজের মধ্যবিন্দু ত্রয় দেওয়া আছে, মধ্যবিন্দুর ত্রয় দেওয়া আছে, তাইলে এই ত্রিভুজের ABC ত্রিভুজের ভরকেন্দ্র কত হবে? এই প্রশ্নটাও আমাকে করতে পারে, ঠিক আছে? যে একটা ত্রিভুজের মধ্যবিন্দু DEF এর স্থানাঙ্কটা দেয়া আছে, এই স্থানাঙ্ক দেওয়া আছে, ABC এর ভরকেন্দ্র কত হবে? মধ্যবিন্দু থেকে ত্রিভুজের ভরকেন্দ্র। ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমরা কি জানি? আমরা জানি যে তুমি এই ত্রিভুজগুলোর মধ্যবিন্দু নিয়ে যতগুলো ত্রিভুজই তৈরি করো না কেন তাদের ভরকেন্দ্র সবসময় সেম জায়গাতেই থাকবে। অর্থাৎ মধ্যবিন্দু 3টার যে ভরকেন্দ্র, এই 3টা যে মূল ত্রিভুজ আছে সেটার ভরকেন্দ্রও সেম হবে। সো তোমাকে যেভাবে ভরকেন্দ্র বের করতে বলুক 3টা যোগ করে 3টা ভাগ করে দিবা, ভরকেন্দ্র বের হয়ে যাবে। হ্যাঁ, সো ভরকেন্দ্রটা তোমরা আবার সলভ করে নিবা। আচ্ছা, ঢালে চলে আসছি। এবং এই যে যখন সার্চ করতো এই টপিক থেকে 2টা প্রশ্ন করছে, এবং এটা মজার একটা জিনিস ছিল। ঢাল আমরা নর্মালি জানি, ঢাল কয় রকমে হয় ভাইয়া? ঢাল হচ্ছে একটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হইলে m = tan θ। দেখো m = tan θ। এরপরে জানি সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল কি হচ্ছে? সরল রেখার ঢাল হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাই না? 3 নাম্বার হচ্ছে লম্ব রেখার ঢাল। লম্ব রেখার ঢাল কি হচ্ছে? y এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, এটাও আমরা জানি। দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কি হচ্ছে? দুটা বিন্দু দেওয়া থাকলে y1 - y2 x1 - x2, এটাও আমরা জানি। এরপরে যদি এইরকম থাকে y = mx + c, তখন ঢাল কি হয়? তখন ঢাল এইটা হয়। এই জিনিসগুলো আমরা জানি। তোমার মাথার মধ্যে আসবে যখনই যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, পৃথিবীতে আর কোনো কনসেপ্ট নাই ঢালের কনসেপ্ট, পরবর্তীতে যা হবে তাই। এইরকম ঢাল, এটা হচ্ছে লম্ব রেখার ঢাল, এটা হচ্ছে সমান্তরাল রেখার ঢাল বা কোনো একটা সমীকরণের ঢাল। আরেকটা জিনিস কি জানি? আরেকটা জিনিস জানি, দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল কি হবে? -1 হবে। আর সমান্তরাল হলে ঢাল কি হবে? সমান হবে। এই জিনিসগুলো আমরা জানি, মোদ্দা কথা। এখন দেখো পরীক্ষাতে আমার প্রশ্ন আসছে কেমন, জিএসটিতে এটা আসা প্রশ্ন, y² = 3x এবং x² = 3y, ছেদ বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢাল কত? এই সেম প্রশ্নে চলে আসে y² = 3x, x² = 3y, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সেম জিনিস দিয়েই চলে আসে, তাই না? বা এই দুইটা বিন্দু ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? এই জিনিসগুলো কিন্তু চলে আসে। সো এইটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। খেয়াল করো, y² = 3x, এটা একটা কি? এটা একটা পরাবৃত্ত যার অক্ষ x অক্ষ, অর্থাৎ এটা যাবে কোন দিক দিয়ে? এরকম হয়ে। আর x² = 3y, এটাও একটা পরাবৃত্ত যেটা যাবে এরকম, ঠিক আছে? এইটুকু দূরত্ব। তাহলে দেখো এটাতে একটা বিন্দু আমি অলরেডি পাই, যেটা হচ্ছে 0, 0। এই বিন্দুটা বের করতে হবে। এই বিন্দু সবসময় a, a থাকে, অর্থাৎ এই যে এই জিনিসটা যেটা y² = 4ax, এখানে তো 4ax না 4a থাকে অ্যাকচুয়ালি। সো ax যদি হয় তাহলে এই এটাই হয় আমার সেই নির্ধারিত বিন্দু। এটার জন্য এই বিন্দুটা তাহলে কি হবে? 3, 3। তাহলে ঢাল কত ভাইয়া? ঢাল হচ্ছে 3/3, 1। এটার ঢাল চলে আসতেছে 1।
এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে, এই ছেদ বিন্দু একটা হবে 0,0 আর একটা এখানে যে সহগটা দেয়া থাকবে সেই সহগ, এই দুটা ছেদ বিন্দু। এরপর তোমাকে ঢাল বের করতে বলুক, ক্ষেত্রফল বের করতে বলুক, যাই বের করতে বলুক, তুমি কিন্তু খুব সহজে বের করে দিতে পারবা। কথাটা বুঝতে পারছি কিনা? বুঝি নাই। আরে বেটা, ঢাল বের করার জন্য আমার কি লাগবে? দুইটা বিন্দু লাগবে না? দুইটা বিন্দু আমরা এই দুটাকে সলভ করলেই হয়ে যাবে। আরেকটা জিনিস, y² = 3x আর x² কি 3y, এই দুটাকে সলভ করলেই তো আমরা দুটা বিন্দু পাবো। আমরা চাইছিলাম সময়টা বাঁচাইতে, সলভ করে ফেলো। সলভ করলে কি হবে? তুমি যদি তাহলে y² = 3x, অতএব x এটা আমরা যদি y² - x², 3x আর x² = 3y, এটা আসলে দেখতে কেমন এই কথাটা আমি বলছি। এটা আসলে পরাবৃত্ত, দুইটা পরাবৃত্ত, যার একটার অক্ষ x মূলবিন্দু দিয়ে যাবে, আর একটার অক্ষ হচ্ছে কি, পরাবৃত্তটা হয়নি, একটা হচ্ছে x অক্ষ অর্থাৎ এই দিকে, আরেকটা হচ্ছে এই দিকে। সো এইরকম থাকলে দেখো এরা ছেদ করছে প্রথমত কোন বিন্দুতে? 0,0-তে। একটা ছেদ বিন্দু আমি অলওয়েজ 0,0 পাবো। আর এই ফরম্যাটের জন্য আরেকটা ছেদ বিন্দু হবে এখানে যে সহগটা থাকে সেটাই, অর্থাৎ এই আরেকটা ছেদ বিন্দু হবে x এর সামনের সহগ আর y এর সামনের যে সহগ আছে সেটাই। তাহলে কত? এখানে 3,3। সো দুইটা বিন্দু যখনই পেয়ে গেলাম 0,0 আর 3,3, তাহলে দুটা বিন্দু দিয়ে ঢাল কি হবে? y - y1, 3 - 0, x - x1, 3 - 0, কাটাকাটি করলে 1 থাকে। এই জিনিসটা এবার ক্লিয়ার? রুবেল ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো এই রকম প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। x = 3, x = 5, y = 4, y = 6 রেখাগুলো দ্বারা আবদ্ধ চতুর্ভুজের একটি কর্ণের ঢাল কত হবে? বাকি সব বাদ দাও, আমরা এসব চিন্তা ভাবনা না করে যদি এরকম 4টা রেখা দেওয়া থাকে, অর্থাৎ আমাকে একটা রেখা কল্পনা করতে হবে, যদি ABC ধরি, তাহলে একটি কর্ণের ঢাল হয় এই কর্ণের ঢাল অথবা BC কর্ণের ঢাল কত হবে এই জিনিসটা চিন্তা করতে হবে। আমরা যদি বৃহৎ অর্থে চিন্তা করি তখন আমাদের এইটার ছেদবিন্দু, এটার ছেদবিন্দু, এটার বের করতে হবে। আমরা এত কিছু চিন্তা করব না পরীক্ষাতে, জাস্ট এইটা হচ্ছে y দুটার অন্তর, x দুটার অন্তর আমরা জানি না, এইভাবে বের করে দিলে অ্যান্সারটা চলে আসবে। x দুটার অন্তর ডিভাইডেড বাই y দুটার অন্তর, এখানে অন্তর 2, এখানে অন্তর কত? 2, তাই না? 2 আর 2 কাটাকাটি করলে কত আসে? 1 আসে। এই জিনিসটা করে দিলেই হয়ে যাবে, যেহেতু আমরা দেখছি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। সেম টাইপের একটা প্রশ্ন। হ্যাঁ, এগুলো তো সহজ, এগুলো তো তোমরা একবার রিভিশন তোমরা দেখে দেখে করে দিতে পারবা। হ্যাঁ, যেমন এই যে y = mx + c, তাইলে ঢাল হচ্ছে এইটা, কিন্তু আমাকে বের করতে বলছে লম্ব রেখার ঢাল। কোন একটা ঢাল m, এটা হইলে লম্ব রেখার ঢাল কি হয়? লম্ব রেখার ঢাল হচ্ছে এই জিনিসটা উল্টে যায় এবং চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এটা আমরা সবাই জানি। 1/5, পজিটিভ 1/5, এটা হবে ঢাল। সেম দেখো এখানে আমার আপাত দৃষ্টিতে ঢাল মনে হচ্ছে 6, এ নাম্বার অপশনেও 6 আছে, কিন্তু তা হবে না। কারণ কি? সমীকরণটা হওয়ার কথা y = mx + c। যখনই আমি কোনো কিছুর একটা বৈশিষ্ট্য বের করি তার সহগ সবসময় 1 হয়। এখানে আছে 2, সো আগে 2 দিয়ে ভাগ করে নেওয়া লাগতো, যেটা হতো 3x + 3/2, অ্যান্সার হতো 3। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার হলে চাপের মধ্যে খুব মানে মিস হয়ে যায়। হ্যাঁ, জিনিসগুলো দেখবা। এখানে কিছু প্রশ্ন আমাদের বলা আছে, এই টাইপ প্রশ্ন আসলেও আসতে পারে। একটা সরল রেখার বৈশিষ্ট্য বের করতে বলছে। এই তো সরল রেখা, সেটার বৈশিষ্ট্য কি বের করো বলছে। x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এখন আমি কিভাবে বুঝবো x অক্ষের সাথে কত কোণ তৈরি করে? x অক্ষের সাথে কোণ মানে হচ্ছে ঢাল m, যেটা হচ্ছে tan থিটা। x অক্ষের সাথে কোণ মানে এই যে tan থিটা, যেটা হচ্ছে ঢালের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এটার আমার আগে ঢাল বের করতে হবে। সরল রেখার ঢাল কিভাবে বের হয়? সরল রেখার ঢাল বের হয়
এক্স এর সহগ, এক্স এর সহগ 5, ওয়াই এর সহগ হচ্ছে -5√3। সো যদি কাটাকাটি করি থাকতেছে 1/√3। কি থাকতেছে? 1/√3। ঢালের মান 1/√3, তাহলে থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো ওয়াই অক্ষের সাথে তো তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারবে না। উভয় অক্ষের খণ্ডিতাংশ মান সমান না। খণ্ডিতাংশের মান আমরা একটু পরে আলোচনা করতে পারবো। জাস্ট এইটা যেহেতু এ নাম্বার হয়েছে, অ্যান্সার কিন্তু ঠিক। হ্যাঁ, 4 নাম্বারটাও সেম টাইপ, তোমরা একটু করে নিবা। এ অ্যান্সার গুড। এটাও দেখো সেম ভাবে আমরা অ্যান্সারটা বের করতে পারি। আচ্ছা, খণ্ডিতাংশ জিনিসটা আলোচনা করে দেই, তাইলেই হয়। 5x - 5√3y ইকুয়াল টু আমি করে দিব -1। কোন একটা রেখাকে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই আকৃতিতে যখন রূপান্তর করি, তাহলে x এর নিচে যেটা থাকে সেটা x এর খণ্ডিতাংশ, y এর নিচে যেটা থাকে সেটা y এর খণ্ডিতাংশ। সো এটা কি হবে? এটা হবে হইলে -1/5 মাইনাস প্লাস হয়ে যাবে y 1/5√3। সো নিচের অংশগুলো সমান না, এজন্য এটা হয়নি। জিনিসটা তোমরা ক্লিয়ার করে নিবা। সেম আর একটা প্রশ্ন আছে, এটা তোমরা স্লাইড দেখে সলভ করে নিবা। মাঝে মধ্যে না এই সহজ জিনিসগুলোতে আমরা ভুল করি। মাঝে মধ্যে এই যে এই 6, 7, 8 এই সহজ জিনিসগুলোতে আমরা ভুল করি। এটা শুধু যে এখানে প্রয়োজন সেটা না, কিন্তু মধ্যবর্তী কোণ বের করতে প্রয়োজন, ঢাল বের করতে প্রয়োজন, এমনকি আমাদের হচ্ছে তোমার অন্তরীকরণেও প্রয়োজন পড়ে। একটু খেয়াল করে বলো তো, ওয়াই অক্ষের ঢাল কত হবে? ওয়াই অক্ষের ঢাল। ভাই এইখানে ওয়াই অক্ষ মানে কি? ওয়াই অক্ষের ঢাল হচ্ছে, ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি জানি? x = 0, তাই না? এটা ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে এখানে দেখো x + 0 × y = 0 হয়ে যায়। সো কোনো একটা রেখার ঢাল আমরা কি জানি? -x এর মান 1, y এর মান কত? 0, তাই না? তাহলে ওয়াই অক্ষের ঢাল আসলে কত চলে আসতেছে? ইনফিনিটিতে চলে আসে রে। নান হয় তাইলে ওয়াই অক্ষের ঢাল। দেখ, ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে স্লোপ। সবাই ভুল করছি আমরা। ঢাল মানে হচ্ছে স্লোপ, অর্থাৎ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে। ওয়াই অক্ষ এক্স অক্ষের সাথে কোণ করে আছে 90 ডিগ্রি। tan 90 ডিগ্রির মান কত? ইনফিনিটি। tan 90 ডিগ্রির মান কত? ইনফিনিটি। তাহলে অ্যান্সার কিভাবে ভুল হয়ে গেল? 6 এর অ্যান্সার কি হবে? ডি, নান, তাই না? 6 নাম্বারটা ভুল করে ফেলছি। সবাই ভুল করে ফেলছি। শুধু অ্যান্সার দিছে রুবেল ডি। রুবেল শুধু ঠিক অ্যান্সার দিছে। এই যে এই কথাই বলি, দেখো যখনই তো ওয়াই অক্ষের ঢাল বলবে, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। x = 0 মানে কি? x + 0 × y + 0 = 0। যদি ওই ফরম্যাটে নিয়ে আসি, ঢালের সূত্র কি ছিল? -x এর সহগ 1 / y এর সহগ যেটা হচ্ছে 0, ইনফিনিটি। এই যে সহজ জিনিস বললাম সেটাই ভুল হইল। আচ্ছা, y = 1, এটার ঢাল কত? এটার ঢাল কত? y = 1। একইভাবে 0 × x + y = 1 এভাবে চিন্তা করবা। তাহলে x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে 1, ফলে এইটা আসতেছে 0। আবার খেয়াল করে, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল। y = 1 x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল হইলেও ঢাল 0 আসে, এই কনসেপ্টও মাথার মধ্যে আছে। এটার ঢাল কত হবে? x = 2। ও ঢাল বলেনি, বলছে x অক্ষের সাথে কত কোণ তৈরি করে বল।
হ্যাঁ এ এ এ এ সেম জিনিস, তাই না? এটা কেমন হবে? এই যে এরকম হচ্ছে x = 2 দেখতে এইরকম। সো এখান থেকে আমরা 90 ডিগ্রি বলে দিতে পারি। কেয়ারফুল থাকবা, এইগুলো সহজ জিনিস, এগুলা তোমরা প্র্যাকটিস করে নিবা। স্লাইড থেকে দুটা বিন্দু দেয়া আছে, ঢাল কত হবে, এটা x অক্ষের সাথে কত কোণ তৈরি করে। এটাকে কিন্তু একটা মজার জিনিস আছে, এই 10 নাম্বারটা সেম হইলেও দেখো 10 নাম্বারটা একটু মজার আছে, জিনিসটা বুঝাই দিই। এটার ঢাল কত বেরোবে? x + y - √3 = 0। এটার ঢাল কত বেরোবে? এটার ঢাল বেরোবে -1। এখন আমাকে বলছে কত ডিগ্রি? যখনই আমরা tan থিটার মান tan ইনভার্স -x পাই, এই জিনিসটা মাথার মধ্যে গাঁথায় নিবা। যখনই আমরা tan ইনভার্স -x পাই, এটা মানে হচ্ছে 180 - থিটা, 180 - থিটা। যেমন -1 এর মান কত? আসলে -1 এর মান হয় 135 ডিগ্রি, অর্থাৎ 180 - 45। এই ফর্মেটে কিন্তু ভাঙায় লিখছে, তোমার অনেক সময় তুমি পাইতে পারো tan ইনভার্স -√3, তাহলে তার মান কত হবে? তার মান হবে 180 - 60, মানে 120। 180 - 60, কারণ tan√3 এর মান হচ্ছে 60, tan√3 এর মান হচ্ছে 60, আর এটার মান হয়ে যাবে আমাদের 120 বাদ, তাই না? সো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। আচ্ছা দেখো, এবার আমরা চলে আসছি সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমীকরণ, সেটা হচ্ছে এই যে খণ্ডিত যে আকার আছে ছেদ আকৃতির, সেই আকৃতির সমীকরণ। অর্থাৎ এটা প্লাস হবে x/a + y/b = 1। তার আগে তোমাদের আগেই বলে নিছি, যেখানেই বিন্দু থাকবে মানে কি? অপশন টেস্ট। বিন্দু থাকবে মানে কি? অপশন টেস্ট। এই সব ক্ষেত্রেও আমরা অপশন টেস্ট করব। এখান থেকে 5টা প্রশ্ন হয়। 1, x অক্ষের খণ্ডিতাংশ কত? x অক্ষের খণ্ডিতাংশ, অথবা y অক্ষের খণ্ডিতাংশ। 2 নাম্বার, x ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল। 3 নাম্বার, অক্ষের ছেদকৃত অংশ। আর 4 নাম্বারে হচ্ছে সমীকরণ। আরও কথা বলতে পারে যে খণ্ডিতাংশের মধ্যবিন্দু, হ্যান ত্যান, এই কথা সব কিছুই আছে। আমরা আগে আলোচনা করছি, x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ, y এর নিচে যেটা থাকবে সেটা y অক্ষের খণ্ডিতাংশ। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে ½ AB। সো কোনো একটা সরল রেখা দিয়ে যদি ক্ষেত্রফল বের করতে বলে, তুমি ½ AB করে দিবা। অক্ষের অংশ, অক্ষের ছেদকৃত অংশ কি হবে? √a² + b²। আর সমীকরণটা তো আমরা দেখবই, যখনই তোমাকে ছেদ আকৃতির সরল রেখা বলবে, তোমার মাথার মধ্যে এই সমীকরণটা চলে আসতে হবে, এবং এরপরে যে কাজগুলো থাকে বিন্দু বসি অপশন টেস্ট, সেটা আমরা করে ফেলবো। যেমন দেখো, এখান থেকে বলছে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত? এখন y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, খণ্ডিতাংশ বলছে মানে আমার মাথার মধ্যে চলে আসতেছে x/a + y/b = 1, এই আকৃতির কোনো একটা কিছু। সো এটাকে আগে তোমাকে ফরম্যাটে আনতে হবে। 4x - 9y = 45 আছে, যেটাকে তুমি যদি ফরম্যাটে নিয়ে আসো x/9 - y/5 = 1, তাই না? y অক্ষের নিচে কত আছে? এই যে মাইনাস, আমরা তো সূত্রতে পড়ছিলাম প্লাস, কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে। সো মাইনাস সহ হিসাব করতে হবে। অ্যান্সার হচ্ছে -5। অ্যান্সার কত চলে আসবে? -5। হ্যাঁ, ওটি মানে ওটি করতে হবে। হ্যাঁ দেখো, এই যে যখনই আমরা এইরকম সমীকরণ পাবো, এখানে বেশি আর সময় নেব না, খুব দ্রুত করে ফেলবো। সমীকরণ পাবো তার মানে কি? 5,2 বিন্দু বসিয়ে অ্যান্সার বের করতে পারবো। যদি 2টা বিন্দু মিলে যায়, অথবা ভাই 4টা অপশন তো মিলানো সহজ কথা না, বা 4টাতে সময় সাপেক্ষ, আপনি আরও ছোট করে দেন। সব সমীকরণে 2টা ধাপে আমাকে অপশন টেস্ট করতে হয়। যেমন এখানে বলছে অক্ষ দুটি থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট। ভাইয়া বিপরীত চিহ্ন মানে কি? x যদি পজিটিভ হয় y হবে নেগেটিভ, x যদি নেগেটিভ হয় y হবে পজিটিভ। তাহলে সমীকরণ 2টা এমন হবে, এদের মধ্যবর্তী চিহ্ন থাকবে বিপরীত। যেমন a আর d তে দেখো মধ্যবর্তী চিহ্ন হচ্ছে একটা অপরটার বিপরীত। এরপর তুমি 2টা বিন্দু বসাও, যেটা বসাইলে অ্যান্সার আসে সেটাই অ্যান্সার। যেমন a নাম্বারটা যদি বসাই 2, 5, আসতেছে -3, হচ্ছে না। আমি যদি এটা বসাই তাহলে অ্যান্সার ডি নাম্বারটা। আবার তোমার ডিতে বসাতেও হবে না, একটা অপশন তুমি বসাইছো মিলেনি, আরেকটা অ্যান্সার।
দেখো ডি নাম্বার অপশন ছিল 4টা বিন্দু বসাইলে খুব মানে সময় সাপেক্ষ হইতো, আমরা কিন্তু এভাবে খুব সহজে সমীকরণ যে কোনো সমীকরণগুলো বের করে ফেলতে পারি, সমীকরণে কিছু সময় আমাদেরকে নিতে হবে না। পরে 3 নাম্বারটা দেখো, এক সরল রেখা এত বিন্দুগামী অক্ষ থেকে সমমানের একই চিহ্ন বিশিষ্ট। একই চিহ্ন মানে কি, মাঝখানে এক্স আর ওয়াই এর চিহ্ন একই হবে, হয় বি অথবা ডি অ্যান্সার হবে। এবার তুমি জাস্ট বিন্দুটা বসাই দাও, এক্স এর মান 2, ওয়াই এর মান -3, সো আসবে আমার -1, এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে ডি। ঘটনা বুঝতে পারছি? অপশন ওটির মাধ্যমে কিভাবে আমরা সলভ করে ফেলবো, ঘটনা বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এইভাবে তুমি সবগুলো সমীকরণই আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। এখানে একটা জিনিস দেখো, একটি সরল রেখা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। 2,3 বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। আগে আমরা x/a প্লাস y/b = 1 যে বিন্দুটা দেখছিলাম, এটা ছিল এ বিন্দুতে ছেদ করে, তাই না? a, b বিন্দুতে ছেদিত হয়, খণ্ডিত হয়, যাই হোক তাই হোক, কিন্তু এখানে আছে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এটা যদি 2 হয় সেটা এর অর্ধেক না? সমখণ্ডিত হওয়া মানে কি, এখানে যা আছে সেটা অর্ধেক করে দেয়া আছে, এটা আসলে a/2 দেওয়া আছে, a/2, আর এখানে দেয়া আছে b/2। যদি সমখণ্ডিত বলে তাহলে a আর b হবে এদের দ্বিগুণ, অর্থাৎ a হয়ে যাবে 4, b হয়ে যাবে 6। এবার জাস্ট সমীকরণ বসাই দিয়ে তুমি কি করতে পারবা, অ্যান্সারটা বের করে ফেলতে পারবা, x/4 প্লাস y/6 = 1। এখানে জাস্ট সমখণ্ডিত লেখাটা উল্লেখ থাকলেই বুঝতে হবে, এর দ্বিগুণ করে দিলে a এর মান পাবো, এর দ্বিগুণ করে দিলে b এর মান পাবো। এবার 3 4 12, 12, সো 12 লসাগু হয়ে যাবে 12, 3 3x প্লাস 2x প্লাস 3y মাইনাস 12 = 0। এটা হচ্ছে অ্যান্সার, 2x প্লাস 3y মাইনাস 12 = 0। এই তো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? জাস্ট এই টাইপ প্রশ্ন কিন্তু আসতে পারে এবং এটাই ইম্পর্টেন্ট, সমখণ্ডিত হওয়াটা। হ্যাঁ, দেখো মাঝে মধ্যে এইরকম প্রশ্ন তুমি ফেস করতে পারো যে একটি সরল রেখার ছেদকৃত অংশদ্বয়ের সমষ্টি ও অন্তর যথাক্রমে 9 ও 5। সরল রেখার সমীকরণ কোনটি? তাহলে সমীকরণ কি হতে হবে, x/a প্লাস y/b হতে হবে। সো আমি যদি a আর b পাই তাইলে তো অ্যান্সারটা বের হয়। মাথার মধ্যে কি আসবে, এখানে কি বলছে, ছেদকৃত অংশদ্বয়ের সমষ্টি, a প্লাস b এর মান কত দেয়া আছে 9, a মাইনাস b এর মান কত দেয়া আছে 5। তুমি এটা সলভ করেও অ্যান্সার বের করতে পারো, অথবা তুমি এখান থেকেও অ্যান্সারটা বের করতে পারো। যেমন খেয়াল করো, এর নিচে চলে আসবে হচ্ছে 7 আর 2, 7 আর 2 যোগ করে যদি আমরা এটা হিসাব করি, x এর নিচে চলে আসবে 7 প্লাস y এর নিচে চলে আসবে 2 = 1। দেখো 7 আর 2 যোগ করে কত হয়, 9 হয়। যদি যোগ করি তাহলে হয় 9, যদি বিয়োগ করি তাহলে হয় কিন্তু 5। সো তুমি এইখান থেকেও মিলায়ে অ্যান্সারটা বের করতে পারো, অথবা এটা সমাধান করলেও হয়ে যায়। বিবি কাটা যাবে, 2a = 14, তাহলে a = কত হবে 7, এর মান হতে হবে 7, এর মান 7 শুধু এখানেই পসিবল। তুমি যেইভাবেই চিন্তা করো, শর্টকাটে অঙ্কগুলো যখন করবা দ্রুত করার চেষ্টা করবা। হ্যাঁ, এই যে দেখো, x অক্ষকে 2, y অক্ষকে 4 একক ছেদ করে, তার মানে x এর নিচে কত থাকতে হবে 2, y এর নিচে কত থাকতে হবে 8, ভুল হইছে, y এর নিচে কত থাকতে হবে 2 আর 4, তাহলে 8, তাই না? 2 আর 8 থাকতে হবে, x এর নিচে থাকতে হবে 2, y এর নিচে থাকতে হবে 8 = 1। তাহলে এবার কি হবে, 8 দোকানো 16, আমরা যদি লসাগু করি, লসাগু 8 হয়, তাহলে 4x প্লাস 2y = 1। সো এটা 4x প্লাস 2y মাইনাস 8 = 1, 2x 2 দিয়ে ভাগ করতেছি প্লাস y, 2x প্লাস y মাইনাস 4 = এটা তো 0, তাহলে y প্লাস 2x মাইনাস 4, বি নাম্বারটা দেখো y আগাই দিছে, y কি করছে, আগাই দিছে, এই জন্য আমরা প্রশ্নটা ভেজাল হয়ে গেছে। বুঝতে পারছি ঘটনাটা? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরেরটাও সেম,
তোমরা একটু স্লাইডটা দেখে করে নিবা যে এক্স আর ওয়াই যোগ করে কত হবে, যোগফল আসবে 8, এ আর বি যোগ করে যেটার 8 আসবে, এ আর বি ইকুয়াল টু যোগ করে যেটার 8 আসবে সেটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। যেমন দেখো এটার নিচে 5-এর নিচে 15 গেলে 3, আর 3-এর নিচে 15 গেলে 5, 5 আর 3 যোগ করে আসে 8, অ্যান্সার এইটাই হবে। এই জাতীয় জিনিস 8 আর 9, 8 আর 9 নাম্বারটা একটু খেয়াল করো, এটা আমরা সলভ করতে পারি কিনা, এটা আমরা সলভ করতে পারি কিনা খুব দ্রুত অপশন বসিয়ে। প্রথম কথা 3,2 বিন্দু দিয়ে যায়, তাহলে তুমি বিন্দু বসাবো অপশন টেস্ট, বিন্দু বসিয়ে বিন্দু বসালে দুইটা অ্যান্সার মিলে যায় এখানে। যেমন দেখো 3 দুগুণে 6, 12 এটা মিলছে, 3 3কে 9, 9 4 12 এটাও মিলছে, তাই না? এই দুটো মিলে। এখন বড় কে হতে হবে দেখো, ও এ মাইনাস ও বি 2, তার মানে ও এর নিচের যে অংশটা আছে সেটা বড় হইতে হবে, না হলে ভাগ করে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ মাইনাস বি করে 2 হইতে হবে। এখানে আমাকে সেই কথাটা বলছে, এ মাইনাস বি করে 2 কোথায় হয়, এটা হচ্ছে x/6 প্লাস y/3 ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে x/3 4 প্লাস y/6 ইকুয়াল টু 1। দেখো এটা 2 তাই না, এটা 4, সরি এটা 4। সো এই দুটো যদি বাদ দেই 6 - 4 সেটা ইকুয়াল টু 2 আসে, আর এই দুটো যদি বাদ দেই তাহলে -2 আসে। সো তুমি এবার বলো অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা হবে না বি নাম্বারটা হবে? এ নাম্বার হবে। এই কথাই বলছি, মাঝে মধ্যে বিন্দু বসাইলে দুটো অ্যান্সার মিলতে পারে, এই জন্য আমাদের হিন্টস হচ্ছে সেকেন্ডটা। এখানে বলছে এ বড় হতে হবে বির চাইতে। ঘটনা বুঝতে পারছি কিনা? কথাটা ক্লিয়ার কিনা, নাকি আরেকবার বলতে হবে? এটা একটু টাফ ছিল, তবে এটা আসার সম্ভাবনা কিন্তু আছে, যেহেতু এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রশ্ন, এই নিচেরটা আসার সম্ভাবনা কিন্তু আছে। তুমি জাস্ট বিন্দু বসাইলা, বিন্দু বসিয়ে দেখতেছো এ অথবা বি মিলছে, দুইটা অপশন মিলছে। সো মেলার ফলে আমরা এখানে কি দেখতেছি, আরেকটা হিন্স দেয়া আছে, ও এ মাইনাস ও বি ইকুয়াল টু কি হতে হবে, -2, অর্থাৎ এ x/a আর y/b এর মধ্যে কাকে বড় হইতে হবে, এ কে বড় হইতে হবে। এ বড় আছে এ নাম্বার অপশনে, এই জন্য এটাই অ্যান্সার। হ্যাঁ, সেম কথা এখানে দেখো, এখানে কি হতে হবে, বুঝতে পারছি কি না এই জিনিসটা একটু জানাও, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা নেক্সট, এটা তো সহজ। দেখো 3, -4 বিন্দুগামী এত রেখার সমান্তরাল। মজার বিষয় হচ্ছে বিন্দু বসালে অ্যান্সার মিলবে, তবে আমরা আরও শর্ট করার চিন্তা ভাবনা করতেছি। যেহেতু 4x - 5 এর সমান্তরাল, তাহলে এই অংশটুকু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু +7 এর যে অংশটা আছে। তুমি জাস্ট দেখবা, দেখো চেঞ্জ হয় নাই CRDতে। এবার CRD এর মধ্যে যে কোনো একটাতে মান বসাও, যে কোনো একটাতে মান বসাও, যেটা হবে সেটা অ্যান্সার, যদি না হয় অপরটা অ্যান্সার। যেমন এটা হচ্ছে x এর মান 3 4 12 প্লাস 20, তাই না? 12 প্লাস 20 -32, সরি -32 ইকুয়াল টু 0। সি নাম্বারটা মিলে গেছে, সি নাম্বারটা মিলে গেছে। সো অ্যান্সার হবে কি আমাদের সি। সেম কথা দেখো, এই যে সমান্তরাল, তাহলে এবার কি হবে, 3x - 4y, সবগুলোতে 3x - 4y আছে। এবার তুমি বিন্দুটা বসাই দাও, এখানে যদি বিন্দু বসাও 3 4 2 8 হয় না, হয়তো 3 1 কে 3 -8 ও -5 থাকে, হয় না? এখানে তুমি বিন্দু বসাও 3 1 কে 3 8 হয় না? তুমি এখানে বিন্দু বসাও 3 1 কে 3 -8, এই যে -5, সি নাম্বারটা অ্যান্সার আসে। তো সমান্তরাল যদি হয়, এই অংশটুকু আমরা দেখব ঠিক আছে কিনা, এরপরে বিন্দু বসাই দিব, যেহেতু ওটি অপশন টেস্ট।
আচ্ছা এবার লম্ব বলছে কি লম্ব, তাহলে ভাইয়া যদি লম্ব হয় এখানে যে জিনিসটা হয় আমরা জানি যে m1 ইন্টু m2 গুণফল কত হচ্ছে -1 হচ্ছে, তাই না? m1 ইন্টু m2 গুণফল -1 হচ্ছে। সো লম্বর ক্ষেত্রে কি হবে, এক্স এর সহগ ওয়াই এর সহগ জায়গা চেঞ্জ করবে আর মাঝখানে চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, তুমি এই জিনিসটা দেখবা। এরপরে অপশন টেস্টে যাবা, যেমন এখানে আছে 2xy, সো আমার জিনিসটা শুরু হবে x - 2y দিয়ে, x - 2y দিয়ে শুরু হবে। হ্যাঁ, সো x - 2y দিয়ে শুরু আছে এইটা আর এইটা। এরপর তুমি বিন্দু বসাও 4, -1, এখানে যদি 4 বসাই -1 হয় -2, এটা হবে না। এখানে যদি বিন্দু বসাই 4 + 2 -6 = 0, সো ডি নাম্বারটা। সেম কথা, একটা যদি না হয় অপরটা অবশ্যই অ্যান্সারে চলে আসবে, একটা যদি না হয় অপরটা অবশ্যই অ্যান্সারে চলে আসবে। ক্লিয়ার কিনা? এইটা তোমরা বলো, এটা উল্টা দেয়া আছে, এটা তোমরা বলো দেখি, এটা তোমরা বলো, তাই না? ও এটা তো অন্য, এটা তোমরা বলো দেখি। সো যখনই তুমি বিন্দু পাবা তোমার প্রথম কাজ হচ্ছে বিন্দু বসিয়ে অপশন টেস্ট করা, বাকি সব গেছে গা। এটা শুরু হইতে পারে, মজার বিষয় হচ্ছে এখানে চেঞ্জ হয়েছে কিন্তু এক্স, খেয়াল করো এক্সকে চেঞ্জ করছে, এটা ঠিক রাখছে, তাই না? একসাথে দুইটা জিনিস চেঞ্জ হইতে পারে না, একসাথে কি হইতে পারে না, দুটো জিনিস কিন্তু চেঞ্জ হইতে পারে না। দেখো 3 কেও চেঞ্জ করছে, 7 কেও চেঞ্জ করছে, কিন্তু এই অপশনে 3টা চেঞ্জ হয়েছে কিন্তু কি হয় নাই, এটা চেঞ্জ হয় নাই। সো বি অ্যান্সার হইতে পারে অথবা ডি অ্যান্সার হইতে পারে। এরপর বিন্দু বসাও, যেটা বিন্দু বসিয়ে অ্যান্সার আসে সেটাই হবে। যদি আমরা এটা বসাই 3 × 6, 3 × 6, এটা অ্যান্সার আসে, তাই না? আচ্ছা এরপর আমাদের দুইটা সমীকরণ বাকি আছে, যে দুটো সমীকরণ পড়তে হবে সেটা হচ্ছে y = mx + c, এই আকৃতির সরলরেখা, যেটাকে আমরা বলতে পারি y = tan θ × x + c, এই আকৃতির একটা সরলরেখা। আরেকটা সরলরেখা হচ্ছে এই যে x cos α + y sin α = p। এই দুটো সরলরেখা দিয়েও মাঝে মধ্যে প্রশ্ন আসে, এই দুটাতে বিন্দু দেয়া থাকে না, এই জন্য আমি কি অপশন টেস্ট করতে পারি না, যা আছে এরকম একটা জিনিস দিয়ে দেয় এবং আমাদেরকে এখান থেকে প্রশ্ন বের করতে হয়। দেখো একটা জিনিস, থিটা আর এই আলফা, এই দুটো বলাই থাকবে, এই দুটো জিনিসই হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে পরীক্ষাতে তোমাকে বলবে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ এত, তখন তোমার মাথায় আসবে হয় এই সূত্র হবে নয়তো এই সূত্র হবে। এন্ড কথা হচ্ছে কখন কোন সূত্রটা ইউজ করব। যদি ছেদকৃত অংশ বলা থাকে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ বা খণ্ডিতাংশ, এই জিনিসগুলো যদি বলা থাকে তখন সি, আর এই পি হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবা যে কখন সি হবে কখন পি হবে। সি হচ্ছে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ যদি বলা হয়, আর পি হচ্ছে যখন মূল বিন্দু থেকে দূরত্ব বলা হয়। দুটার ক্ষেত্রে আমাকে বলবে এক্স অক্ষের উৎপন্ন কোণ, এক্স অক্ষের উৎপন্ন কোণ, দেন তুমি বের করে ফেলবা। হ্যাঁ, কয় পার্সেন্ট? আচ্ছা আচ্ছা, শেষ ক্লাস তো শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো এর পরবর্তীতে যে আমাদের কনসেপ্ট আছে সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ। ফোনে মনে হয় চার্জ নাই, যখন তখন বন্ধ, আচ্ছা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। আমাদের বেশি টপিকস আর নাই, ক্ষেত্রফল আছে আর মধ্যবর্তী কোণটা আছে, এটা শেষ করে আমরা শেষ করে দেব। মধ্যবর্তী কোণ সবাই জানি, থিটা = কি, tan ইনভার্স m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2, তাই না? এই সূত্র দিয়ে আমরা করি। আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি এখানে, সাধারণত এই যে 2 আর 3 এগুলো সলভ করার ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি, যেটা হচ্ছে থিটা = θ1 - θ2, এই জিনিসটা। হ্যাঁ, এটার মানে কি হইলো, এটার মানে হইলো এখান থেকে তুমি ঢাল বের করবা, ঢালের জন্য একটা থিটা পাবা, এখান থেকে তুমি ঢাল বের করবা, ঢালের জন্য একটা থিটা পাবা, সেই দুটো থিটা বাদ দিলেই যেই কোণটা থাকে সেটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। যেমন দেখো এর ঢাল কত, এর ঢাল হচ্ছে √3 অর্থাৎ 60 ডিগ্রি, এর ঢাল হচ্ছে কত, 60 ডিগ্রি।
এটার ঢাল কত একটু আগেই পড়ছি, এক্স ইকুয়ালস টু এ, এর ঢাল হচ্ছে 0 ডিগ্রি, তাই না? যেহেতু মাইনাস এর ঢাল হচ্ছে 90 ডিগ্রি, এর ঢাল কত হচ্ছে 90 ডিগ্রি। সো এই 90 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি বাদ দাও তাইলে যেটা থাকবে সেটাই অ্যান্সার। কত থাকে 30 ডিগ্রি। তুমি সরাসরি এটা দিয়ে অঙ্ক করতে পারো, থিটা মাইনাস থিটা 1 থিটা 2 দিয়েও অঙ্ক করতে পারো, যেখানে কি হচ্ছে এই যে প্রথমত এর থেকে একটা থিটা বের করবা, দ্বিতীয়ত এখান থেকে একটা থিটা বের করবা, দুটো থিটা বাদ দিলে মাঝখানে যা থাকবে তাই অ্যান্সার। হ্যাঁ, দেখো এই জিনিসটা তুমি এভাবে করতে পারো কিনা। এখান থেকে আমাদের থিটা কত বেরোবে, ঢাল বেরোচ্ছে হচ্ছে মাইনাস এক্স এর মান ডিভাইডেড বাই ওয়াই এর মান √3 মানে 60 ডিগ্রি, এখানে ঢাল বেরোচ্ছে কত 30 ডিগ্রি। সো এই দুটার বিয়োগ ফল আসবে কত 30 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি। ঠিক এই নিয়মে তুমি যে কোনো দুটা ত্রিভুজের যদি দুটা সরল রেখার যদি কোণ বের করতে পারো তাইলে থিটা সরাসরি বের করতে পারবা, কিন্তু এইটাতে হবে না, এটাতে তো আমি ঢালের মান বের করতে পারতেছি না, তখন আমি এই সূত্রটা ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা ক্ষেত্রফল, ক্ষেত্রফল খুবই সহজ আমরা জানি। এরপরে আমাদের জাস্ট ক্ষেত্রফলটা ছিল, ক্ষেত্রফলের সাথে একটা টপিক আছে সমরেখ হওয়া। সমরেখ হওয়ার এই জিনিসটা খুবই পরীক্ষাতে আসে। আমরা জানি যে সমরেখ হওয়া মানে কি, ক্ষেত্রফল 0 ক্ষেত্রফল 0। সো ক্ষেত্রফল 0 ধরে তুমি সমরেখ হওয়াটা বের করতে পারবা। এখানে এই টপিকগুলোই আলাদা আছে। আচ্ছা প্রতিবিম্ব, প্রতিবিম্ব জিনিসটা আমরা জানি যে যদি অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বলে, আসলে প্রতিবিম্ব হচ্ছে মধ্যবিন্দুর কনসেপ্ট, মধ্যবিন্দুর কনসেপ্ট, তাই না? একটা রেখার সাপেক্ষে আর একটা রেখার প্রতিবিম্ব ঠিক অপর প্রান্তে একই দূরত্বে প্রতিষ্ঠিত হয়, যার সাপেক্ষে বলবে সেটা হবে মধ্যবিন্দু, যার সাপেক্ষে বলবে সেটা হবে মধ্যবিন্দু, আর যে বিন্দুর বলবে সেটা এক প্রান্ত বিন্দু হবে, আরেক প্রান্ত বের হয়ে যাবে। আর অক্ষের সাপেক্ষে যদি বলে ঘটনাটা উল্টা হয়, এক্স অক্ষের সাপেক্ষে বললে ওয়াই এর মানের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলতো তাহলে এক্স এর চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো যেমন এখানে অক্ষের সাপেক্ষে বলছে, সো ওয়াই এর মানটা হয়ে যাবে +3, ওয়াইয়ের মান চেঞ্জ হয়ে যাবে +3, আর বাকি যা আছে তার সেম থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বাকি ছিল। তুমি জাস্ট এখান থেকে ক্ষেত্রফলের জিনিসটা দেখবা, ক্ষেত্রফল থেকে যেই জিনিসটা আমরা বললাম, এই যে তিনটা জিনিস যদি কি হয় সমরেখ হয় তাহলে 0 আসে, আবার তিনটা বিন্দু যদি কি হয় একই বিন্দুগামী হয় তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি করি সেটাও কিন্তু 0 আসে। এই জিনিসটা একটু দেখবা। এরপরে আরেকটা যে আমরা দেখলাম, এই প্রশ্নটা 9 নম্বর প্রশ্নটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা সলভ করে শেষ করে দিব। হ্যাঁ, এই যে এই ত্রিভুজ, এই জিনিসটাও গুরুত্বপূর্ণ, এটা সরাসরি আমরা মুখস্থ রাখি, তাই না? এরকম যদি থাকে তখন আমাকে চিত্র দাগাইতে হয়, চিত্র দাগায় অ্যান্সারটা বের করতে হয়। তিনটা বিন্দু ছেদ বিন্দু বের করব আমরা। এখানে একটা হচ্ছে y = b, x y = b এইটা, x = এইটা, আর y = mx এইটা, তাই না? এই দিক দিয়ে চলে যাবে। সো ফলে যে ত্রিভুজটা তৈরি হয় এখানে তার ক্ষেত্রফল বের করতে হবে তিনটা বিন্দু দিয়ে। এই জিনিসটাও একটু পড়বা। তাহলে 24 নাম্বারটা এখান থেকে একটু চেক করবা, আর এই যে এই জিনিসটা একটু চেক করবা 9 নাম্বারটা। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। সো আর কথা বাড়াবো না, আমাদের চার্জ নাই, লাইভ কেটে যাবে কথা বলতে বলতে। তোমাদের কিন্তু পিডিএফটা দেয়া আছে, পিডিএফটা সলভ করবা, প্লাস আমাদের গুচ্ছ বই থেকে সূত্রগুলো আরেকবার একটু দেখে নিবা সরল রেখার, এবং পরীক্ষাটা দিবা সবার শেষে। হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট প্লাস সব কিছু আমরা দিয়ে দিব, পরীক্ষাটা দিবা, তার মানে সরল রেখার প্রস্তুতি তোমার শেষ হয়ে গেল। ঠিক যে কথাটা আগেও বলছিলাম যে এরপর তুমি কি করবা, এরপর তুমি রাত 10টায় আমাদের আরেকটা ক্লাস আছে কাজ শক্তি ক্ষমতার উপরে, সেম টাইপ ক্লাস, কনসেপ্ট থাকবে প্লাস পরীক্ষা থাকবে প্লাস সলভ শিট থাকবে, সেটা তোমরা অ্যাটেন্ড করবা। আর এর মাঝখানে বায়োলজি বা কেমিস্ট্রিটা পড়ে নিবা। ঠিক আছে ভাইয়ারা, এই হইল কাজ। তো আজকে আর বেশি কথা না, এইটুকুই। সবাইকে ধন্যবাদ, নেক্সট ক্লাসগুলোতে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এই ক্লাসগুলো করলেই হবে ইনশাল্লাহ, এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে আমরা সেই টপিকগুলোকে হাইলাইটস করাচ্ছি। হ্যাঁ, এই ক্লাসগুলো থেকে তুমি ধরো যে ম্যাক্সিমাম কমন পাবা 60-70%, আর বাকিগুলোতেও তোমাদের বেসিক থেকে থাকবে, তাই না? গুচ্ছতে সাধারণত এমনও প্রশ্ন করে যেগুলো হচ্ছে 2টা বা 3টা কনসেপ্ট মিক্স করে, তখন তোমার বেসিকের ডেপথ তত তুমি করতে পারো। আর যেগুলো নর্মাল প্রশ্ন সচরাচর হয় ইম্পর্টেন্ট টপিকস, সেগুলো আমরা এখানে কভার করে দেওয়ার চেষ্টা করতেছি। বাকি তুমি একটু যদি বেসিক থাকে ইনশাল্লাহ করে ফেলতে পারবা। সো এই হইলো কথাবার্তা। তাইলে দেখা হবে নেক্সট ক্লাসে রাত 10টায়। ততদিন তোমরা সব কিছু শেষ করে ফেলো আর ভালো করে পড়ালেখা করো। আর মাত্র 10 দিন আছে, 10 দিনে ইনশাল্লাহ ভালো কিছু করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।